অনেকদিন বাদে বাদে যখন কারোর সঙ্গে দেখা হয়, জিজ্ঞেস করে কি করছো, বললাম যে এটা করছি, বলে ভালো পদ বেছে নিয়েছো, চাকরির যা অবস্থা যথেষ্ট ভালো আছো, এভাবে থাকো, পেট ভরার কত চিন্তা যে আমার পেটে ভাত দেবে না, এগুলো যাই হোক প্রচুর একদম কাছের আত্মীয় স্বজনরা এই কথাগুলো বলে। রক্তি একদম। আমি নিজে একটা বাংলা অভিধানে একটা অবদান রেখে যাই মরার আগে, যেগুলোকে আত্মার তো কোনো সম্পর্ক নেই, রক্তের একটু আছে, তোদের নাম রক্তি আর কি। কিন্তু আমার যে কাজের গুণগত মান আছে সেটা আমি প্রমাণ করব কি করে? হট করে আমি কোনোদিন কোনো ছবি আঁকিনি, তা আমি যে ভালো ছবি আঁকি, কি আমার মাথার মধ্যে কেউ সার্জারি করে দেখবে নাকি এর মাথায় ছবির খুব ভালো গুণ আছে? তো এগুলো থেকে যখন আস্তে আস্তে দেখছে যে না, মেয়ের অর্ডার আসছে, কাজ করছে, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কাজটার পিছনে লাগিয়ে দিচ্ছে, তারপরেও হয় না। আমি বলবো না আমার বাড়ি এখনো পুরোপুরি রাজি হয়েছে, বাবা মার মুখের ওপর বলি এই কথা যে তোমাদের তো ইচ্ছে ছিল না, আমি জোর করে এখানে এসেছি কাজে। এই যে কিছুদিন আগে বগুলাতে যে ক্যাফেটা হলো, যে বড় কাজটা আমার ছিল, এডিটর অবশ্যই দেখিয়ে দেবো। হ্যাঁ, ওটা একটা অনেকটা বড় কাজ ছিল আমার ক্যাফের কাজের মধ্যে, প্রথম করা আমার একটা বড় কাজ, পুরো ক্যাফেটা আমার ডেকোরেশনে করা। আমি যাদের চিনি, এই যে দেখুন আমরা যেখানে থাকি এটা মফস্বল এলাকা, সেটা কোনো শহুরে এলাকা না, সেখানে তারা তাদের কর্মকে যতটা আর্থিকরণ করতে পেরেছে, ঠিক আছে, মনিটাইজেশন করতে পেরেছে, তুই সেখান থেকে একটু বেশি করে ফেলেছিস আমার মনে হচ্ছে। এটা কেন হলো? তারাও করছে কিন্তু এমন না তত বিক্রি হচ্ছে না, কিন্তু একটু বেশি হয়ে গেছে না? নমস্কার, আজকে আমাদের সাথে ঈশা, আমার এক স্থানীয় বন্ধু রয়েছে। তো ওকে মূলত যে আমাদের এখানে যে বাগ দর্শনের যে লোগো, যে হিন্দি হোক বাংলা হোক কিংবা যেটা আমি দেখাতে পারবো না, সেটা হচ্ছে আমার ঘরে যত রকম ওয়াল পেন্টিং করা হয়েছে সেটা ওর দৌলতে করা। তো আজকে আসার জন্য প্রথমত ধন্যবাদ ঈশা। তো যেহেতু আমরা চাই যে বাংলায়, আমরা যেমন হিন্দিতে অন্যরকম কন্টেন্ট বানানোর চেষ্টা করি, তো বাংলায় যে শিল্পর দিকটা একটু আনার চেষ্টা করেছে, বিভিন্ন স্থানীয় শিল্পী যারা রয়েছে তারা বিভিন্ন নিজেদের কাজ করছে, তো তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি, নিজের যে কলা কালচার সেগুলো বোঝার চেষ্টা করি। তো ঈশার সাথে প্রথমে জোর করে ডাকলাম নাকি? না না, আমি নমস্কার, আমি ঈশা বিশ্বাস। এই ছোটখাটো আঁকা আঁকির মধ্যে দিয়েই কাজ করি। দাদার সঙ্গে পরিচয় বলতে, দাদা আমার কলেজের সিনিয়রই ছিল, সেভাবে কলেজে আমি কখনো যাইনি আর। হ্যাঁ, সেভাবে চেনা পরিচিত নেই বললেই চলে, ওই নাম ডাকেই শুধু চেনা, যে সৌম্যদা সেই হিসেবে। তো প্রথম ডাক পড়ে দাদার ঘরের কিছু কাজের জন্য, ওয়াল পেন্টিং এর। তখন আমি সবে কাজ শুরু করেছি বলতে, আমি যে কলেজে পড়তাম সেই কলেজের বগুড়া শ্রীকৃষ্ণ কলেজ, সেখানের আমাদের যে রুমটা ছিল বেসিক, সেই রুমটায় কিছু ড্রয়িং এর কথা বলা হয়েছিল আমাদেরকে। সেখান থেকে আমার এই ওয়াল পেন্টিং এর কাজের জার্নিটা শুরু অ্যাকচুয়ালি। তো সেখানে দেখে দাদার পছন্দ হয়, দাদা আমাকে দাদার ঘরের কাজের জন্য ডাকে, এবং সেটা আমার ফার্স্ট একটা পেড ওয়াল পেন্টিং এর ওয়ার্ক, যেটা বলা যায় একদম প্রথম। তো সেখানে কাজ করার পর দাদার ভালো লাগার পরে দাদা আবার অনেকগুলো কাজের জন্য ডেকেছে, সেগুলো করে দিয়েছি, আশা করি দাদার ভালো লেগেছে। সেগুলো হওয়ার পরে দাদা যখন এই চ্যানেলের এই যে ডিজাইনগুলো, এগুলোর জন্য আমাকে ডেকেছিল, হিন্দি বাংলা দুটোরই লোগো করার জন্য, সেগুলো করে দেওয়া থেকে শুরু করে দাদার সঙ্গে এখন মোটামুটি ভালো একটা পরিচয় হয়েছে, এইভাবেই চলছে। প্রথম কথা তো আমার প্রশ্ন থাকবে যে হট করে ছেলেদের ক্ষেত্রে তো শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার, মেয়েদের ক্ষেত্রে ডাক্তার ইঞ্জিনিয়ার বিয়ে, এই তিনটে বাদ দিয়ে এসব শুরু করলে কি নিয়ে? হ্যাঁ, এটা খুব সার্টেন ভাবে কিছু ছিল না, আনসার্টেন ভাবে হয়ে গেছে ব্যাপারটা। আমাদেরও কি হয়, একটা টিপিক্যাল বাঙালি বাড়িতে যে ব্যাপারটা থাকে যে না, চাকরি বাকরি করতে হবে, চেষ্টা করো, না হলে পরে মেয়েদের ক্ষেত্রে বিয়ে, ছেলেদের ক্ষেত্রে করতেই থাকো চেষ্টা, এই বেসিক ব্যাপারটা যেটা থাকে। তো আমার ক্ষেত্রে তাই ছিল যে না, আর একটু পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম, তো সেক্ষেত্রে আরো ব্যাপারটা বেশি ছিল যে না, ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে হবে বা কোনো গভর্নমেন্ট জবের মধ্যে দিয়েই যেতে হবে। তো সেখান থেকে হঠাৎ করে এই লাইনটা চলে আসা। আমি একটা স্টুডেন্টকে পড়াতে যেতাম, সেখানে সেই ভাইটা আমাকে বলে আমাকে একটা কাপের মধ্যে একটা ছবি এঁকে দাও। তো সেখান থেকে সেটা আমি ছবি এঁকে, এবার তখন কি ছিল, কিছু করেই স্ট্যাটাস দেওয়ার ট্রেন্ডিংটা ছিল যে হোয়াটসঅ্যাপে দেখাতে হবে সবাইকে। তো ওই ব্যাপারটা থেকে আমি পোস্ট করি, সেটা হোয়াটসঅ্যাপে পোস্ট করার পরে আমার কাছে প্রথম একটা আসে যে কাচের যে ফেলে দেওয়া বোতলগুলো হয়, সেটাতে একটা পেন্টিং করার জন্য আয়রন ম্যানের একটা ছবি বোধহয় ছিল, ওটাতে করার কথা। তো সেখান থেকে আমার এই জার্নিটা শুরু।
প্রথমে বোতলের ওপরে শুধু ছবি আঁকা হতো, মানে ও একটা করে অর্ডার আসতো, আমি সেভাবে করে ডেলিভারি দিতাম, এভাবে করে কাজ শুরু হয়। সেখান থেকে আস্তে আস্তে ওয়াল পেন্টিং, তারপরে হ্যান্ডমেড যে জুয়েলারির ব্যাপারটা হয় সেগুলো, তারপরে এখন মোটামুটি আমার কাছে যত হ্যান্ডমেড প্রোডাক্ট হয় যত রকমের সব কিছু পাওয়া যায়। আমি চেষ্টা করি সবাইকে যেভাবে যে বলে সেভাবে তাকে সেগুলো প্রোভাইড করবার, এভাবে করেই আসা, মানে ভীষণই একটা হঠাৎ করে ব্যাপারটা হয়ে যাওয়া। তো প্রথম দিকে তো কোনো বাড়ি থেকেই অ্যাকসেপ্ট করে না বিষয়গুলো, যে না করতে হবে না, এভাবে হবে না, পড়াশোনার মধ্যে দিয়ে থাকতে হবে। তো আমি যখন শুরু করি তখন আমার সবে গ্র্যাজুয়েশন শুরু হয়েছে, মনে হয় ফার্স্ট সেমিস্টার কি সেকেন্ড সেমিস্টার। প্রথম কাজটা বা এরকম কিভাবে হলো, কি হ্যাঁ। হলো বা টাকা দিলো বা? প্রথম কাজটা তো কলেজে, ওয়াল পেন্টিং এর যে ব্যাপারটা এটা কলেজে, আর প্রথম বোতলের যে কাজটা ওটা আমি ফ্রি অফ কস্টেই করেছিলাম দাদা। মানে কাদের? ওটা হচ্ছে একটা চেনা পরিচিত দাদাই ছিল, বগুলা থেকেই আমাকে কন্ট্যাক্ট করেছিল। তো ওটাও ফ্রি অফ কস্টেই ছিল, আমিই নিয়েছিলাম না যে তোমাকে দিতে হবে না, তুমি আমার ফার্স্ট কাস্টমার হিসেবেই থাকো। তারপরে পরের গুলো আস্তে আস্তে একটা দুটো করে, প্রথম একদম একটা সীমিত কম অ্যামাউন্ট থেকে কাজ শুরু হয়, তারপরে সেটা আস্তে আস্তে বাড়ানোর পরে এখন মোটামুটি চলছে। মানে আমি ডিটেলসে কেন যাচ্ছি, কারণ অনেকে বলে কি যে আমি আমার প্যাশন ফলো করতে চাই। না, প্যাশন ফলো করার ব্যাপারটা, ছবি আঁকা কি যে মানে ভীষণ একটা ভালো লাগার জায়গা ছিল তাও নয়, আবার যে একদম পছন্দ হতো না সেটাও নয়। এবার সেখান থেকে যখন আমার কাজটা শুরু হয়, শুরু হতে হতে ব্যাপারটা আসলে প্যাশনে পরিণত হয়ে গেছে, মানে আমি প্যাশন থেকে প্রফেশনে আসা না, আমার ব্যাপারটা হচ্ছে থাকতে প্রফেশন থেকে আমার প্যাশন হয়ে গেছে জিনিসটা। আমি বলতে চাইছিলাম যে যে মানুষ অনেকে বলে না যে চাকরি বাকরির লাইন বা ইত্যাদি ছাড়া অন্য যে মানে স্থানগুলো যারা প্রতিষ্ঠিত, সে হ্যাঁ। গায়ক গায়িকা হোক, হ্যাঁ হ্যাঁ টিভি রিপোর্টার হোক, যেই হোক, সে হয় কি করে? মানে হট করে না ভাবে না, কোনো পরীক্ষাও তো নেই এর, মানে সরাসরি কারো কাছে ইন্টারভিউ নেই, এটা- শুরু হয় কি করে? সেই তার জন্য জিজ্ঞাসা করলাম। একটা মানে মিসকনসেপশন যে কোনো কিছুর মধ্যে দিয়ে এগুলো খুব ইজিলি হয়ে যায়, এটা মানুষ ভাবে যে চাকরি বাকরির ক্ষেত্রে যেটা হয় প্রচুর স্ট্রাগল করে পরীক্ষা দিয়ে উতরে উতরে করতে হয়, এগুলোর ক্ষেত্রে মানুষ ভাবে যে খুব ইজিলি ব্যাপারগুলো হয়ে যায়, কিন্তু বিষয়টা কিন্তু সেটা নয়। সেটা নয়, তার কারণ হচ্ছে একটা কাজ আমি করছি, মানুষের যদি সেটা ভালো না লাগে, পছন্দ না হয়, মানুষ তো আমায় ডাকবে না সেকেন্ড বার সেখানে, না? তুমি তোমার কথা দিয়ে ভাবো, তুমি যখন আমায় ফার্স্ট ডাকলে সেটা যদি তোমার পছন্দ না হতো, তুমি তো সেকেন্ড টাইম আমাকে ডাকতে না। এভাবেই তো জিনিসটা, আমাকে তো একটা স্টেবিলিটিতে পৌঁছতে হয়েছে যে না আমি এই পর্যায়ে কাজটা করলে তবে আমাকে একটা মানুষ ডাকবে। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ওটা ওই মোটামুটি একটা এক্সামের মধ্যে দিয়েই যেতে হয়, যে আমি যত ভালো কাজ, যত ভালো ছবি, যত ভালো জিনিস প্রোভাইড করতে পারবো, মানুষ আমাকে তত ডাকবে। এই যে কিছুদিন আগে বগুলাতে যে ক্যাফেটা হলো, যে বড় কাজটা আমার ছিল, মানে এডিটর অবশ্যই দেখিয়ে দেবো। হ্যাঁ ওটা একটা অনেকটা বড় কাজ ছিল আমার ক্যাফের কাজের মধ্যে, প্রথম করা আমার একটা বড় কাজ, পুরো ক্যাফেটা আমার ডেকোরেশনে করা হয়েছে। তো ওটা করবার পরে যে এই যে এত চারিপাশ থেকে ডাকগুলো আসছে, এবার ওটা যদি আমি ঠিকঠাক করে আমার 100% না দিয়ে করতাম, তাহলে তো আমার এই কাজগুলো বাইরে থেকে বাকি ডাকগুলো আসতো না। এবার আমাদের ক্ষেত্রেও সেম, যে যারা এই আঁকা, গান, শিল্পকর্ম নিয়ে যারা থাকে তাদের ক্ষেত্রে ব্যাপারটা সেম, যে স্ট্রাগল করেই দাঁড়াতে হবে। এমন নয় যে কাজ করছি মানেই আমার কাজটা দাঁড়িয়ে যাবে, বা সবাই ডাকবে আমাকে, পছন্দ না হলে কাজটা ঠিকঠাক সৌন্দর্য দেখাতে না পারলে কেউই কোনোভাবে ডাকে না। প্রতিটা ক্ষেত্রেই তাই। একটা চাকরির ক্ষেত্রে যেমন তুমি যোগ্য কিনা সেটা যাচাই করেই তোমাকে নেওয়া হবে, এই সমস্ত ক্ষেত্রেও তাই, তুমি যোগ্য কিনা সেটা তোমাকে যাচাই করতে হবে, তবে তুমি সেখানে চান্স পাবে, এটাই ব্যাপার। এবার সেটা তো গেল, এখন আয়শা প্রথমে আমাকে অফ দ্য ক্যামেরা মানে একটা প্রশ্নমস্ত একটা ভাব ছিল যে আঁকা আঁকির যে কাজটা সেটা তো করে দেখানোর কাজ, সেটা করে দেখানোর কাজ, সেই নিয়ে পডকাস্ট কি করে সম্ভব? সেটা কি করে সম্ভব পডকাস্ট? তবে আমার মতো কিছু ঢিট লোক আছে, মানে হিন্দিতে বলে একটা ঢিট কথা তো বেশি লোক আছে, যারা প্রত্যেকটা জিনিস মানে সেই গরুর রচনার মতো প্রত্যেক রচনায় ঠিক গরু ঠিক নিয়েই আছে, ঠিক আছে? তো প্রত্যেক জিনিসে পডকাস্ট বা আলোচনা কি করে নিয়ে আসতে হয়, যেমন আমি এটা তো একটা শুরুর দিক গেল, যে ওর কাছ থেকে যেটা আমি বুঝলাম সেটা একটু বলার চেষ্টা করে ছোট করে, যে ও যেটা বললো যে ওকে মানে অনবরত সে কাজের যে গুণগত মান সেটা বজায় রাখতে হয়, সেটা তো অবশ্যই, কিন্তু আমার যে কাজে গুণগত মান আছে সেটা আমি প্রমাণ করব কি করে? হট করে আমি কোনোদিন কোনো ছবি আঁকিনি, তা আমি যে ভালো ছবি আঁকি, কি আমার মাথার মধ্যে কেউ সার্জারি করে দেখবে নাকি এর মাথায় ছবির খুব ভালো গুণ আছে? না না, অবশ্যই সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে ও যে প্রথম কাজগুলো করেছিলি সেটা তো পরিচিত, যে দেখো আমি এটা পারি, এবার যদি তোমার তোমাদের পছন্দ হয় তবে আমাকে ডাকতে পারো তোমরা। এবার এক্ষেত্রে না মানে ওই সোশ্যাল সাইটটা বড্ড বেশি একটা কাজ করে আমাদের এই সমস্ত ক্ষেত্রে, মানে এখন তো সব ক্ষেত্রেই তাই, সোশ্যাল সাইটটা বড্ড কাজে লাগে যদি ঠিকঠাক কাজে লাগানো যায়। এবার আমাদের ক্ষেত্রেও তাই। এবার আমরা
যখন হচ্ছে জিনিসটা তৈরি করছি, কোনো কিছু একটা ভালো ডিজাইন মাথায় আসলো, হ্যাঁ, সেটা আমাকে তো দেখাতে হবে মানুষকে যে তোমাদের যদি পছন্দ হয় তবে তোমরা জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারো, নিতে পারো আমার থেকে। তো আমাদের ওই ব্যাপারটা করতে হয় যে একটা নতুন ডিজাইন তৈরি করে আগে আমাকে জানাতে হবে মানুষজনকে। জানানোর প্রথম পর্যায়ে হচ্ছে সোশ্যালাইজেশন, মানে আগে আমাকে ইন্টারনেটে জিনিসগুলো পোস্ট করতে হবে। ঠিকঠাক পোস্ট যদি আমি করতে পারি, যদি মানুষের কাছে ঠিকভাবে পৌঁছয়, যদি মানুষের ভালো লাগে, সেখান থেকে অর্ডারটা করছে, সেভাবে আমরা তাদেরকে ডেলিভারি করে দিচ্ছি। এবার প্রথম দিকের কাজ আর এখনের কাজের মধ্যে আকাশ পাতাল তফাৎ, এটা হওয়ারই কথা। দিন 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 যাবে, প্রত্যেকটা মানুষ চায় যে তাদের কাজের গুণগত মানটা আস্তে আস্তে বাড়ুক, একই থেকে যা কেউই চাইবে না। তো সেক্ষেত্রে প্রথম দিকে যারা নিত তারাও এখন বলে যে না, কাজের মান বেড়েছে, আমাদের আরো ভালো লাগছে তোমার কাজ, বা এটা ওটা। তো এইভাবে করে মানে প্রচারটা করার একমাত্র পথ ওই ইন্টারনেটটাই বলা চলে, যে ইন্টারনেটে আমি দিচ্ছি তবে মানুষের পছন্দ হচ্ছে, মানুষ সেখান থেকে কিনতে পারছে, বা প্রশংসার একটা ব্যাপার থাকে যে হ্যাঁ খুব ভালো কাজ করছো। সবসময় যে টাকা পয়সা কেনাকিনিটাই যে ব্যাপার সেটা তো নয়, কিছু ক্ষেত্রে মানুষ যে ভালোটা বলে ওটাও অনেকটা ব্যাপার থাকে, যে না অনেকটা মানে পুরোটা না মানে যে বিষয়টা যে হলো যে অনেকে ভাবে সোশ্যাল মিডিয়া আমাদের কত বাজে ইয়ে করছে, কিন্তু ওই যে আগে যাদের কাছে স্টুডিও থাকতো, মানে ক্যামেরা থাকতো, তারাই একমাত্র এগুলো প্রচার করতে পারতো। তুমি কোনো লেখা ছাপাতে গেলে সেই পাবলিশার বা খবরের কাগজের যে এডিটর, তাকে তেলাতে হতো, ঠিক আছে। এই সমস্ত বিষয় থেকে আশা করি আমরা একটু বেরিয়ে একটু গণতান্ত্রিকরণ হয়েছে বিষয়টা, যে সবাই করতে পারছে, জিনিসটা ভালো। এবার আস্তে আস্তে একটু খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করার চেষ্টা করবো, ঠিক আছে। কারণ কি বলতো, বিষয়টা আঁকা কিনা, বিষয়টা জায়গাটায় পৌঁছানো না। কারণ কি, আমি নিজে আমার এলাকার যত এই কাজটা একটু মেয়েদের আধিপত্য বেশি দেখি, যেটা কি মানে নিজে নিজে যে বিভিন্ন জিনিসগুলো করার। আমি জানি না ছেলেদের হয়তো এটা অন্য ফিল্ডে হাতে, শিল্পের ফিল্ডটা একটু কম না। তো আমি দেখেছি কি এখানে অনেক বেশিরভাগই তো বোন স্থানীয়, যাই হোক বোন দিদি যারা রয়েছে তারা বিভিন্ন জিনিস বানায়। যেমন তুই ওয়াল পেন্টিং তো একটা বানানো হাতের জিনিস, তেমনি অনেকে আমি দেখেছি খাবারের জিনিস বানায়, কেক ইত্যাদি বানায়, অনেকে সাজার গজার জিনিসপত্র বানায়, আরও বিভিন্ন জিনিস থাকতে পারে। আমি যাদের চিনি, এই যে দেখুন আমরা যেখানে থাকি এটা মফস্বল এলাকা, সেটা কোনো শহুরে এলাকা না। সেখানে তারা মানে তাদের কর্মকে যতটা আর্থিকরণ করতে পেরেছে, ঠিক আছে, মনিটাইজেশন করতে পেরেছে, তুই সেখান থেকে মানে একটু বেশি করে ফেলেছিস আমার মনে হচ্ছে। মানে এটা কেন হলো, মানে তারাও করছে কিন্তু এমন না তাদের বিক্রি হচ্ছে না, কিন্তু একটু বেশি হয়ে গেছে না। হ্যাঁ, এবার এটা মানে আমি বলছি না, এই কাজটা যেমন আমার কাছে আনসার্টেনলি এসছে, প্রতিটা জিনিসই সেইভাবে, মানে এই যে যেটুকু যা ফেম বা যেটুকু যা আর্থিকরণ যে ব্যাপারটা বলছো, যেটুকু যা হয়েছে আশ্চর্যজনক ভাবেই হয়েছে। যেমন কি আমি এই যে লাস্ট যে কাজটা করলাম, তখন ওখান থেকে 2-3 জন আমাকে বলেছে যে তোমার এই সেম কাজের কাজ তো আরো অনেকে করছে, এই ওয়াল পেন্টিং আরো অনেকে করছে বগুলাতে, কিন্তু তাদের মধ্যে থেকে কথা যদি ওঠে ওয়াল পেন্টিং এ, তোমার কথা কেন আগে উঠে আসে? এবার আমি তো এখানে তো আমার কোনো উত্তর নেই, আমি কি বলবো মানুষকে যে আমার কথা কেন, মানুষের কেন ভালো লাগছে, সেটা তো আমি বলতে পারবো না। যাদের ভালো লাগছে তাদের কাছে শুনতে হবে যে ঈশাকে কেন ডাকছে। এবার আমার একটা এই দিক থেকে যেটা ব্যাপার আছে, যে আমি একটু চেষ্টা করি যে যাতে দামটা একটু সাধ্যের মধ্যে রাখা যায় সব ক্ষেত্রেই। কারণ কি হয়, যেহেতু হাতে বানানো জিনিস, তো এই ক্ষেত্রে দামটা সবসময় একটুখানি হাই থাকে, কারণ প্রতিটা জিনিস খুঁটিনাটি তথ্য আমাদের হাতে তৈরি করতে হয়, হাতের উপর প্রেশার, চোখের উপর প্রেশার, সময়, সমস্ত কিছুর উপর যায়, টাকাটা সেভাবে নিতে হয়। এবার আমার যখন আমি মানে ঠিক করি যে আমি এই প্রফেশনটাকে কন্টিনিউ করব, আমার তখন সব থেকে বেশি যেটা মাথায় ছিল যে যারা আমাদের মতো ঘরের মেয়ে, তাদের ক্ষেত্রে কি হয়, এই সমস্ত গয়না বা এই জুয়েলারিগুলো নিতে গেলে পরে, মানে আমি তো এগুলো বুঝি, যখন আমি করতাম না কাজ, তখন এরকম কোনো দোকানে যেতে গেলে পরে আমার মনে হতো যে না, বেশি দাম চাইছে, আমি কিনবো না জিনিসটা। এটা হয় প্রত্যেকটা বাড়ির, আমাদের মতো নর্মাল বাড়ির প্রত্যেকটা বাড়ির মেয়ের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো গয়নাগাটির যে ব্যাপারটা, হ্যান্ডমেড জুয়েলারির যেটা, তো আমার টার্গেট ছিল যে আমি জুয়েলারিটা এমন একটা প্রাইসিং এ রাখবো যাতে মোটামুটি যাদের একটুখানি ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থেকে শুরু করে যাদের একটুখানি নর্মাল, তারা সবাই যাতে জিনিসটা কিনতে পারে আমার কাছ থেকে। এবার এই কারণে আমার হ্যান্ডমেড ফিল্ডটায় একটুখানি প্রোগ্রেস হয়েছে, যে জিনিসটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাচ্ছে। এমন নয় যে অ্যাফোর্ডেবল পাচ্ছে বলে কোয়ালিটি খুব খারাপ, তাও নয়, যথেষ্ট ভালো কোয়ালিটি আমি প্রোভাইড করার চেষ্টা করি। এই জিনিসগুলোর জন্য ওই ফিল্ডটাতে একটুখানি হয়েছে, প্রোগ্রেসটা অনেকটা বেড়েছে, যে না, আমি একটা কম দামে যেখানে পাচ্ছি আমি সেখান থেকে কেন নেবো না, জিনিসটা যথেষ্ট ভালো দিচ্ছে, এই একটা ব্যাপার হয়েছে। আর ওয়াল পেন্টিং এর ক্ষেত্রেও ঠিক তাই।
বাকি যারা করে আমি কিছু জনের কাছ থেকে শুনেছি যে কিরকম কি প্রাইজিং রাখে, কারণ আমারও তো একটা আইডিয়া হওয়ার দরকার, আমিও তো নতুন, এই সবে 3 বছর এই কাজের মধ্যে রয়েছি। তুই না হয় মানে যে জিনিসপত্রগুলো সেগুলোর দাম না হয় হিসাব করলি, কিন্তু তো শ্রমের মূল্য কটা একটা ভাষা থাকে, কত নেবো না। কিছু ক্ষেত্রে এটা নিয়ে খুব ইস্যু হয় যে একটা দাম বলে ফেলি, গিয়ে দেখি যে সেখান থেকে কাজ অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে যাওয়ার পরে সেই প্রাইজিংটা যখন চায় তাদের কাছে, তারা দিতেও চায় না, অনেক সময় প্রবলেম করে যে তুমি তো বলেছিলে এই দামটা নেবা। এবার সেই ক্ষেত্রে আমি খুব একটা তর্কাতর্কি করি না, কারণ আমার এখন একটা হয়েছে কি যে আমাকে একটু দাঁড়াতে হবে, ব্যাপারটাও তো আছে। মার্কেটে দাঁড়াতে গেলে পরে প্রথমেই যদি আমি একটা তর্কাতর্কির মধ্যে চলে যাই বা একটা ভীষণ হাই রাখি যে আমাকে এটা দিতে হবে, এর বাইরে আমি কাজ করবো না, আমার তো দাঁড়ানোর ব্যাপারটা আছে। ওই কারণে আমি চেষ্টা করি যে একটুখানি কম প্রাইসিংয়ে হলেও আগে মার্কেটটা তৈরি হোক, তারপরে আস্তে আস্তে এটা করেই হয়তো পরিচিতিটা বেড়েছে যে না ঈশার একটুখানি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ঈশাকে পাবো, যার জন্য ঈশাকে ডাকা যায়। ঠিক আছে, আরো ভালো লাগে যদি জিনিসটা কদিন পরে নষ্ট না হয়ে যায়, তাহলে একটা ভালো ব্যাপারটাই। আমি একটা এক্সাম্পল দিই, এই হোলির মধ্যে আমার প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি সেল হয়েছে গত বছর হোলিতে, প্রচুর। মানে এরকমও হয়েছে হোলির দিন সকালবেলা এসে আমি ডেলিভারি দিয়ে গেছি, মানুষ সেগুলো পরে বেরিয়েছে। এবার সেখান থেকে একটা বিকেলবেলা রিভিউ আসে, আমাদের তো রিভিউটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যত আমরা রিভিউটা ভালো পাবো, একটা মানুষ রিভিউ দেখেই আমাদের আরেকটা জিনিস কিনতে চায়। তো ওরকম একটা দিদি রিভিউ দেয় যে বোন আমি জিনিসটা এসে জল দিয়ে ধুয়েছি, তারপরেও কোনো রকম কোনো কালার উঠে যাওয়া বা কোনো রকম কোনো ডিসকালার হয়ে যাওয়া হয়নি জিনিসটা। এটা তো তেল রং দিলেই হয়, দেখতে মনে শোনার অপরিবর্ত বিষয়। তখন ভালো লেগেছিল যে না, একটা প্রপার বার্নিশ করা যে জিনিসটা হয়, মানে ক্লের যে জুয়েলারিগুলো হয় ওটার উপরে বার্নিশ করাটা খুব একটা ম্যান্ডেটরি বিষয়, এবং সেটা অবশ্যই একটা প্রপার দামি বার্নিশ ইউজ না করলে পরে এই প্রফিটগুলো আমাদের আসবে না, যে জিনিসটা ভালো গ্লেজ হচ্ছে বা ধুলে যাচ্ছে না, জল লাগলে উঠছে না। তো সেক্ষেত্রে অনেকের কি হয়, যখনই দেখে ম্যাটেরিয়ালের দাম বেশি, জিনিসের দামটা বাড়িয়ে দেয়। আমি এই জিনিসগুলো করি না, আমি চেষ্টা করি যতটা, মানে আমার যতটা লাভ না রাখলে নয়, আমি শুধু ততটাই রাখার চেষ্টা করি। কারণ তো এখন তো বাজার এখন 5 টাকা বেশি নিয়ে খুব বড় যে কামিয়ে ফেলতে তা না, কিন্তু বাজারটা লাগবে আমাকে। এবার এই কোশ্চেনটা অনেকে আমাকে করে, এবার আমার কাছে কোনো উত্তর নেই এটা, যে হঠাৎ করে ঈশা কি করে ঈশা হয়ে গেল, যে সবাই একটা কাজ হলে পরে ঈশাকে ডেকে নিচ্ছে। এবার এটা তো উত্তর সত্যি আমার কাছে না, আমি ওই গয়নাগাটির ব্যাপারটা তো একটা উত্তর পেলাম, ওয়াল পেন্টিং এর উত্তরটা পাইনি, কেউই পাইনি। ওয়াল পেইন্টিং এর ব্যাপারটা আমি বলছি না, এটাও গয়নাগাটির উত্তরটা একদম ভালোভাবে দিয়েছি, এবার একটু ওটাও চেষ্টা করো। হ্যাঁ, ওটাও কি করে আমার মনে হয় এফোর্ডেবল প্রাইসের মধ্যে পায় বলেই ডাকে। আর তারপরে একটা ব্যাপার থাকে কি যে অনেকে দেখে যে এর কাজটা ভালো করেছে, তার মানে আমার কাজটাও হয়তো ভালোই করবে, এই একটা বিশ্বাস করে ডাকে। মানে তার মানে প্রথম কাজটা আমি করেছিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি তো বলি সবসময় যে সৌম্যদার ওই কাজটা থেকেই আমার আস্তে আস্তে কাজটা বেড়েছে। ফার্স্ট কাস্টমার অলওয়েজ স্পেশাল, এটা আমি খুব মানি এই বিষয়টা। মানে আমার এই পুরো জার্নিটার প্রথম যে কাস্টমার, আমি তাকে একটা স্পেশাল দিয়েছিলাম আমার কাজটা যখন 2 বছর ছিল না। না 2 বছর যখন কাজটা আমার মানে হয় 2 বছর হয় কাজটার বয়স, তখন আমি দাদাকে একটা গিফট করে দিয়েছিলাম যে তুমি তো আমার প্রথম কাস্টমার, আমি প্রথম বছরেই তোমাকে দিতে পারিনি। আমি ওই বোতলের একটা কাস্টমার ছিল, প্রথম যে বোতলটা নেয় আমার কাছ থেকে। আমি তো না ওয়াল পেইন্টিং এর ক্ষেত্রে আর কি দেবো গিফট, ওখানে তো গিফট দেওয়ার কোনো ব্যাপার নেই, ওটা পরে ডিসকাউন্টের একটা ব্যাপার ভাবা যেতেই পারে। দেখুন যদি ভেবে দেখা যায়। অবশ্যই পরে কখনো ডাকে অবশ্যই ভেবে দেখা যায়। এবার ওয়াল পেইন্ট আমি তো ভাবিনি যে ওয়াল পেইন্টিংটা এতটা পপুলার আমার হয়ে যাবে। মানে দাদার এখানে প্রথম কাজ করা, তারপরে ছোটখাটো অনেক কাজ করেছি, গুগুলাতে, বহির্গাছিতে, বিভিন্ন জায়গায়। বাড়িতেই প্রথমে বেশি করা হতো, ক্যাফে হচ্ছে কলেজের ওখানে প্রথম একটা ক্যাফেতে কাজ করা হয়, সেটা গত 2 বছর আগে দুর্গাপুজোর সময়। এবার সেটা হওয়ার পরে অনেকদিন ক্যাফের কাজ বন্ধই ছিল মোটামুটি। হঠাৎ করে এই যে নতুন ক্যাফেটা 1 মাস মতন হলো ওপেন হয়েছে, ওটাতে ডাক আসে যে ঈশা এরকম আমরা ভাবছি একদম কলেজের বাস স্ট্যান্ডটা, যেখানে বাস টাস দাঁড়ানোর জন্য জায়গা করা, ওটার উল্টো দিকটাতে। ভালো জায়গায় করেছে। হ্যাঁ, এবার ওখানে ডাক আসে যে ঈশা এরকম আমরা ভেবেছি এরকম তো তুমি কি করতে পারবে? তখন আমি বলি যে হ্যাঁ আমি চেষ্টা করে দেখতে পারি, আমি ডিজাইন পাঠাবো বা এরকম তোমাদের যদি পছন্দ হয়। তা দাদাদের সব থেকে ভালো যেটা ব্যাপার ছিল, দাদারা পুরোটা আমার উপর ছেড়ে দিয়েছিল যে তুমি যেভাবে করবে শুধু আমাদের যেটা আমি ছেড়ে দিয়ে নিও। হ্যাঁ, যেটা আমাকে দেখিয়ে নিও যে এভাবে না। তোমার ক্ষেত্রে তো বাড়ির ক্ষেত্রে কেউই ছেড়ে দেয় না, বাড়ির ক্ষেত্রে সবার খুঁতখুঁতি থাকে যে না আমাকে আমার পছন্দ মতন করে দিতে হবে। ক্যাফের ক্ষেত্রে তো সেটা নয়, সে নিজে দেখবে না আর কি করবে। হ্যাঁ বিষয়টা বড় আর কি। এবার ওখানে থাকে যে আমাকে আমার বাজেটের মধ্যে তোমাকে করে দিতে হবে, তুমি ডিজাইন আমাকে পাঠিও, আমি বলে দেবো যে কোনটা করা যাবে কোনটা যাবে না, এই ব্যাপারটা থাকে। তো ওখানের একটা ওয়াল যেটা একদম ঢুকেই এন্ট্রান্সের ডান দিকে যে ওয়ালটা,
ওটা মানুষের এত পছন্দ হয়েছে, ওই ওয়ালটা নিয়ে আমি এত প্রশংসা পেয়েছি। ওই পার্টিতে আমি ক্যাফে ট্যাফেতে যাই না বেশি। মানে সেই বহিরগাছি, আড়ংঘাটা, তারপরে ওইদিকে রানাঘাটের লোকজন আমাকে বলেছে যে ওই ক্যাফেটায় গেছিলাম, ওই দেয়ালটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। তো এগুলোই তো ছোট ছোট পাওয়া। শিল্পীর কাছে শিল্পের প্রশংসার থেকে বড় পাওয়া তো আর কিছু হয় না। আর্থিক দিকটা পরে, ওটা পরে আমার মনে হয়। অবশ্যই দুটোই সমান। হ্যাঁ, দুটোই সমান, এটা সত্যি কথা, দুটোই সমান। টাকা যেমন লাগে প্রশংসাটাও লাগে অবশ্যই। একটা টাকা তো শ্রমের দাম, টাকাকে মানুষ কিভাবে আমি জানি না। সেখানে আমি পারিশ্রমিক নেব না, বা পারিশ্রমিকটা আমি আমার তুলনার যে কম নেব, এটা তো হতে পারে না, না স্বাভাবিক কথা। একটা আঁকা করতে তুমি দেখেছো আমি যখন কাজ করি কতখানি পরিশ্রম হয়। এই ক্যাফে গুলো করতে গেলে ওটাতে তো বরাবর দেওয়া থাকে যে এই টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করে তাও তো আমাকে বলতে পারে যে আজকে ভালো লাগছে না, কালকে কি আসতে পারে, ঠিক আছে কি আছে, কমপ্লিট করে দিতে হবে। এবার যেহেতু আমি কাজটা একা করি, আমার বলা থাকে যে আমাকে একটু বেশি সময় ধরে দিতে হবে, আমি একা যেহেতু কাজটা সামলাই, আমার সময় লাগবে কাজ করতে। আমার এইখানে ক্রেডিটটা দিল না ওর বাবা মাকে। হ্যাঁ, মানে আমি বলতাম আমার বাবা মা তো আমাকে আর্থিক সাহায্য করলেও আমার কাজেও সাহায্য করার মতো করে না। বলতে বাবা আসে সঙ্গে, মা না আসতে পারলে বাবা আসে সঙ্গে। অবশ্যই ওনারা দুজন না থাকলে পরে হতো না, কোনো কিছুই এই অবধি আসা হতো না। প্রথম দিকে অবস্থার কারণে ছিল একটুখানি বাধা বিপত্তি যে না যেতে হবে না, এদিকে পড়াশোনা নিয়েই থাকো। তো তাও যখন কাজ আস্তে আস্তে এগিয়েছে, যখন দেখছে যে না মেয়েটা প্রগ্রেস হচ্ছে, কাজ ভালো করছে, লোকে ডাকছে, তখন ব্যাপারগুলো একটু একটু করে কমেছে। এখন মোটামুটি ভরসা পায় যে না মেয়েকে যদি রাখা যায় এই ফিল্ডে তাহলে পরে হয়তো করতে পারবে। তো মা এসে অনেকটা হেল্প করে আমার সঙ্গে। তারপরেও মানে একটা রাখলে, মানে কর্মচারী রাখলে যেটা হয় যে আঁকাআঁকির ব্যাপারগুলো, এবার মায়ের তো অতটা আমি করাতে পারবো না যে এখানে এইটুকু কালার করা, তবে তারপরেও মা যেটুকু করে, মা না থাকলে আমি সত্যি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। এবার প্রথমে বলেনি, হ্যাঁ আমি বলতাম, সময় লাগতো বলতে বলতে। আমি এমনি কথা বলতে গেলে বড্ড হড়বড়াই আর ক্যামেরার সামনে। হ্যাঁ মানে এটা ওর ক্ষেত্রে আমার ক্ষেত্রে যে আমরা না, ওকে ও বলতে চাইছে যে সবাই ছবি আঁকা শুরু করো, না আমি বলতে চাচ্ছি যে সবাই ইউটিউব করা শুরু করো। যে ওই ত্রিবেদী বাদেও যে কিছু করা যায়, যে ডাক্তার ইঞ্জিনিয়ারের বিয়ে বাদেও যে কিছু করা যায়, তো সেটার জন্য একটু মানে আমি ভাবি কি যে তাদেরও দোষ না, কারণ কি তারা তাদের সময় যেগুলো দেখেছে যে এই সময় এই জিনিসগুলো করলে সফলতা পাওয়া যায়, তারা বলছে সেইভাবে। বেশি চাপ দেয়, মাথার মধ্যে গেঁথে দেওয়া যে এগুলো ছাড়া আমি বলছি না, আমার এরকম হয় যে বাবা মা যখন একদম ঠিকঠাক ভাবে সেটেল যে হ্যাঁ মেয়েকে এটা নিয়ে এগোতে দেবো, হঠাৎ করে কেউ একটা এসে বলবে যে না এগুলো বাদ দিয়ে বল পড়াশোনা করতে, পড়াশোনা থেকে ভালো উপায় আর কিছু নেই। এটাও শুনতে হয় যে এগুলো তো পেটে ভাত দেবে না, এগুলো না করে বল পড়াশোনাটা করতে, একটা চাকরি পেলে প্রপার একটা 30,000 টাকা বেতন পাবে, সেটা দিয়ে মাসে ভালোভাবে চলতে পারবে। বাবা আমাকে নিয়ে বা তোকে নিয়ে, মানে আমাদের নিয়ে এত চিন্তা। হ্যাঁ, আমি অবাক হয়ে যাই এই জিনিসগুলো। আমাদের ভালো চাই এত। তারা তো এমন নয় যে মানে আমি ভাত খাচ্ছি আমার বাবার ইনকাম করা টাকা দিয়ে, আমি তাদের রোজগার করা টাকা দিয়ে তো আমার ভাতটা খাচ্ছি না, আমার পেটটা ভরছে না। আমার পেট ভরা চিন্তা তাদের এত কোথায় বুঝি না এই বিষয়। এত ভালো মানুষ আজও বেঁচে আছে পৃথিবীতে। হ্যাঁ মানে পেট ভরার কত চিন্তা যে আমার পেটে ভাত দেবে না, এগুলো যাই হোক প্রচুর, মানে একদম কাছের আত্মীয় স্বজন এই কথাগুলো বলে। রক্তি একদম। আমি নিজে একটা বাংলা অভিধানে একটা অবদান রেখে যাই মরার আগে, যেগুলোকে আত্মার তো কোনো সম্পর্ক নেই, রক্তের একটু আছে, ওদের নাম রক্তি আর কি। তো এগুলো হলে তখন বাবা মায়েদের, যেহেতু ওনারা ছোট থেকে শুনে অভ্যস্ত না যে এই প্রফেশন ছাড়া আর বাইরে কোনো জগৎ নেই, বা জেনারেশন গ্যাপটাও তো অনেকটা, ওনাদের পক্ষে বোঝা সম্ভব নয় যে এখনের জেনারেশনের প্রফেশন ওগুলো ছাড়াও আরো বাছা যায়। এবার সেক্ষেত্রে ওনাদেরকে দোষ দিয়েও লাভ নেই এই বিষয়গুলোতে, ওনাদেরকে প্রুফ দিতে হবে, পদে পদে প্রুফ করতে হবে যে হ্যাঁ আমি পারছি, তবে ওনারা বিষয়টা। আচ্ছা এইখান থেকে পরের ধাপটায় যাই, যে যেমন এই জিনিসগুলো মানে সবাই, মানে আমিও খুব উদ্গ্রীবতার সাথে শুনতাম যদি এরকম কোনো আলোচনা পেতাম, যে সেই ধাপগুলো কি এই ভরসা জাগানোর। কারণ আমরা অনেক সময় প্রেমিকাকে বোঝানোর জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, মাঝে মাঝে গোনা ভুলে যাই, কিন্তু মানাতে থাকি। তাই আমি বলছি আপনি কত সময় মা বাবাকে বুঝিয়েছেন? যাই হোক, এটা প্রশ্ন থাকলো সবার কাছে, কমেন্ট কাছে জানাবে। তোর কাছে প্রশ্ন যে তুই ধাপে ধাপে একটু বিস্তারিত বলি যে মানলো কি করে বলতে, মানে প্রথম যখন আমি শুরু করি কাজটা, আমার টার্গেট ছিল কি যে আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করে 2 বছর এমএটা ফাইন আর্টস নিয়ে পড়বো কোনো একটা রবীন্দ্রভারতী বা কোনো একটা ভালো জায়গায়। পড়লে পরে কি হয়, একটা সার্টিফিকেট যদি আমি রাখতে পারি, সেক্ষেত্রে সেটা নিয়ে পরবর্তীতে কোনো কাজে লাগে অনেক সময়। স্কুলে আমাকে জিজ্ঞেস করে যেমন অনেকে, তুমি কোথা থেকে শিখেছো? এবার আমার তো এটা শিখে করা নয়, আমার নর্মাল ছবি আঁকা থেকে এখানে চলে আসে। আমি তো ওয়াল পেন্টিং এর জন্য আলাদা করে কোনো রকম কোনো কোর্স করিনি, আমি সেক্ষেত্রে তাদেরকে সেগুলো প্রোভাইড করতে পারি না। যারা তারপরেও ভরসা করে কাজে নেয় তাদের ব্যাপারটা আলাদা।
এবার তখন আমি বাড়িতে জানাই যে আমি ভাবছিলাম একটুখানি এরকম ইয়ের কথা, তো তখন ডিরেক্ট একটা উত্তর আসে যে ওগুলো করার দরকার নেই, যদি মনে হয় গ্র্যাজুয়েশনের পর পড়াশোনা কন্টিনিউ করবে তো সেক্ষেত্রে কম্পিটিটিভ লাইনে চলে যাও, ওখানে পড়াশোনাটা করো। কবে মানে এটা কখন বলেছিল? থার্ড সেমিস্টার মানে সেকেন্ড ইয়ার, বিএ সেকেন্ড ইয়ারে যখন পড়ি তখন আমি জানিয়েছিলাম যে গ্র্যাজুয়েশনটা হয়ে গেলে আমার একটু ইচ্ছে আছে আমি ফাইন আর্টস বা এরকম কিছু নিয়ে পড়বো। তো তখন উত্তরটা এরকম ভাবে আসে, খারাপ লাগা তো একটা তৈরি হয় যে না একটা চাইছি, সেটা চাওয়া না পেলে সবার খারাপ লাগা তৈরি হয়, এটা একটা স্বাভাবিক কথা, প্রত্যেকটা মানুষের হবে। তো তখন আমি কিছু বলিনি, আমি কোনোদিনই বাড়ির সঙ্গে না তর্কাতর্কিতে বিশ্বাসী নই। আমি জানি যে বাবা মা তো তারা যত যাই বলুক না কেন মানে চেষ্টা তো করে যে সবটা দিয়ে ছেলে মেয়ের পেছনে খাটার, বা তারপরে আমি কখনো বাবা মার সঙ্গে এই কারণে তর্কাতর্কিটা করি না যে তারা তো চেষ্টা করছে, না পারলে কি করা যাবে। আমি কোনোদিন সেদিনও করিনি, সেদিন না করে আমি সেদিন মানে কবে যবে এই কথাটা বলা হলো যে কত বছর আগের কথা, তাও সেকেন্ড ইয়ার, তো তার মানে 2 বছর হয়ে গেছে, প্রায় 2 বছর আগে। তখন আমি সবে কাজ শুরু করেছি, 1 বছর হয়েছে এরকম, তো পরিচিতি অত বেশি নেই, সবে সবে কাজ করছি। তখন এরকম বলার পরে তো আমি ছেড়ে দিই আবার পড়াশোনাটা কন্টিনিউ করি, তার সঙ্গে টুকিটাকি যে অর্ডারগুলো আসতো সেগুলো নিয়ে কাজ করা শুরু করি। তো এগুলো থেকে যখন আস্তে আস্তে দেখছে যে না মেয়ের অর্ডার আসছে, কাজ করছে, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কাজটার পেছনে লাগিয়ে দিচ্ছে, তারপরেও হয় না। আমি বলবো না আমার বাড়ি এখনো পুরোপুরি রাজি হয়েছে, বাবা মার মুখের ওপর বলি এই কথা যে তোমাদের তো ইচ্ছে ছিল না, আমি জোর করে এখানে এসেছি কাজে। মানে গত মাস পর্যন্ত আমি কোচিং জয়েন করেছি, কোচিং অ্যাটেন্ড করেছি, বাড়ির চাপেই। আমার ইচ্ছে ছিল না, আমার এখন আর ইচ্ছে করে না পড়াশোনার দিকটা যেতে, আমার এখন পুরোটা আমার এই জগৎটাই আমার ইচ্ছে যে আমি এটাকে বড় করব। মানে এমন হয়ে গেছে না, এটাকে আমি সন্তানের মতো করে তো তৈরি করেছি একটু একটু করে, আমার আর কোনোভাবে এটা ছেড়ে অন্যদিকে যাওয়ার কথা ভাবতেই ইচ্ছে করে না। অনেকে বলে যে চাকরি করলেও তো তুই করতে পারবি, ওক রেখে কাজটা কন্টিনিউ করাতে পারবি, কিন্তু আমাদের এমন কাজ না, এটা লোক রেখে ব্যাপারটা হয় না। মানে প্রপার বিজনেস তো নয়, এটা একটা হাতের কাজের উপরে। আমার হাতের কাজের উপর ভরসা করে মানুষ আমাকে ডাকছে, আমি লোক রাখলে তো তাদেরকে ডাকবে না, স্বাভাবিক কথা। আমার হাতের কাজটা যারা চায়, আর আমি একটা চাকরিতে জয়েন করলে 9 to 5 করে এসে কি করে এটা কন্টিনিউ করবো, আমাকে তুমি বলো। ভালো, মানে অনেকে খুব শুভচিন্তক আমাদের বাবার বাবা। যাই হোক, আমি এভাবে করেই বুঝিয়েছি বাড়িতে যে দেখো এভাবে হয় না, একটা জিনিস বুঝতে হবে যে দুটো ফিল্ড এভাবে কন্টিনিউ করতে আমি পারবো না। হয়তো অনেকে পারবে, আমার পক্ষে পসিবল নয়, আমি পারছি না জিনিসটা এভাবে কন্টিনিউ করতে। লাস্ট গত মাসেও মোটামুটি ঝামেলা করে কোচিংটা বন্ধ করেছি, যে আমি যাচ্ছি শুধু টাকা দিয়ে চলে আসছি। আচ্ছা, এই জায়গাটা একটু মনে করে একটা মিম হয়তো, যে তুমি একটা ছেলেকে একজন ইন্টারভিউ, একজন মহিলা জিজ্ঞাসা করছে, মহিলা ইন্টারভিউ, যে বাবা তুমি পড়াশোনা করো কেন, বলছে কি সবাই করে, আমি না করলে কেমন দেখায়। মানে ছেলেটা এত সৎ ভাবে উত্তর দিয়েছে, মানে ওই আমাকে এখন যে সাংবাদিক মানে কিছু বলেনি যে বাহ। আমাকে এখন যে জিজ্ঞেস করে পড়াশোনা নিয়ে যে কি, আমি বলছি আমার আর ইচ্ছে করে না বলে আমি আর পড়াশোনার মধ্যে ঢুকছি না, আমার ভালো লাগে না এখন আর পড়তে, আমার এটাই আমার জগৎ হয়ে গেছে, আমার এটা নিয়েই থাকতে ভালো লাগে। আমি এখন শুধু ওটাতে ঢুকবো, মাসে 400 টাকা। আবার এমনও না যে এখন চাকরিটা খুব শতাংশে হচ্ছে, যেমন আজ থেকে 20 বছর আগে যদি আমি ওর মানে জন্মাতাম, একই বয়সে থাকতাম আর কি, তখন যদি আমরা কেউ চাকরির পরীক্ষা না দিতাম আমার বলদ বিষয় হয়েছে, এই হারে চাকরি হচ্ছে আর তুই চাকরি পরীক্ষা দিচ্ছিস। এখন এইটা বলদ হয়ে যায় যে এই হারে চাকরি হয়েও ভেস্তে যাচ্ছে, তুই এই করছিস। আমার যখন শোনে অনেকদিন বাদে যখন কারোর সঙ্গে দেখা হয়, জিজ্ঞেস করে কি করছো, বললাম যে এটা করছি, বলে ভালো পদ বেছে নিয়েছো, চাকরির যে অবস্থা যথেষ্ট ভালো আছো, এভাবে থাকো। যদি 1% হওয়ার সুযোগ থাকতো তাহলে মানতাম ঠিক আছে, করি, হ্যাঁ, কিন্তু হওয়া চাকরির পরে 2.5 বছর পরে আমি সুদ সমেত কি করে প্রত্যেক মাসে টাকা ফেরত দেব? এক্স্যাক্টলি, এই বিষয়গুলো দেখার পরে তো ভয়ও কাজ করে না ভেতরে একটা, ভাব তুই টাকা দিয়ে কাজ পেলি, তাতে তোর দুর্নীতির জন্য কোর্ট তোকে উল্টে দিতে পারে, আর তুই সৎভাবে পেলি, পাওয়ার পরে 2 দিন পরে দেখলি ওইভাবে উল্টে ফেরত দিতে হচ্ছে, দুটোতেই রিস্ক। হ্যাঁ সত্যি তাই। এবার মানে ওই যে যেটা জিজ্ঞেস করলে যে কি করে মানলো, পুরোপুরি মানে না, কি বলতো ওনাদের একটা আক্ষেপ থেকেই যায় যে হয়তো মেয়েটা এত ভালো পড়াশোনায় ছিল, করতেই পারতো একটা চাকরি। তারপরেও পদে এখনো আমাকে প্রুফ দিয়েই যেতে হচ্ছে যে না আমি চাকরি থেকেও বেটার কিছু করতে পারবো, আমি পারবো, তোমরা আশা রাখো তোমাদের মেয়ে পারবে, দেখাতে পারবে। এবার এখন একটা জিনিস হয়েছে, বাইরে যখন আমার সঙ্গে যাতায়াত করে প্রচুর এরকম বিজনেস লোকজনের সঙ্গে তো কথা বলা পড়ে, তো তখন মাকে অনেকে বোঝায় যে আপনার মেয়ে যে কাজের মধ্যে রয়েছে, 2টো চাকরির পয়সাও 1 মাসে ইনকাম করতে পারবে, আর কটা দিন গেলে পরে আপনি সেইটুকু পয়সা ওর উপর রাখুন। মা বলে তো যে সৌম্যর সঙ্গে কথা বললে এই বিষয়গুলো অনেক বোঝা যায় যে না হয়তো, তারপরে ওই যে একটা না একটা কোনো কিছু বাধা এসে আটকেই দেয়। তো আমার একটাই এদিক থেকে ব্যাপার থাকবে যে তোমাদেরকেও বলা, যারা ভিডিওগুলো দেখছো, যে যদি ভাবো যে এই ধরনের পড়াশোনার গণ্ডিটা বেরিয়ে
বাদ দিয়ে অন্য এই ধরনের কাজের মধ্যে বা শিল্প চর্চার মধ্যে থাকবে, কোনো কিছু সহজ নয়। পথ তোমাকে সহজভাবে কোনো কিছু অতিক্রম করতে দেবে না, সমস্ত জটিলতা স্ট্রাগল পার করে করেই যেতে হবে। তো সেক্ষেত্রে চেষ্টা চালিয়ে যেতে হবে, হাল ছাড়া যাবে না। চেষ্টা চালিয়ে চালিয়ে যেতে যেতে দেখবে একসময় গিয়ে স্মুথ হয়েছে, সবকিছু হবে, অবশ্যই হবে, ভরসা রেখে এগোতে হবে। এরকম করা যাবে না যে আমি পারছি না আমি ছেড়ে দেবো, এই জিনিসটা করা যাবে না। তুই তো সেই জায়গাটা আসলি না, যে তোকে বাধা তো দিল প্রথমে, তো হ্যাঁ। বাধা উতরাই হলো কি করে? ওই যে বললাম না যে আমি প্রচুর দেখিয়েছি যে না আমি কাজটা করতে পারবো। এরকম বললে তো হবে না বিষয়টাকে, মানে বিষয় দেখে আমরা এসব আলো আধারে থাকি যে কি হ্যাঁ, করে হ্যাঁ, হয় না হয়, মানে ওইটা আনন্দ দিতে হবে, গল্প খুব ভালো লাগে মানে। হ্যাঁ আমি বলছি দাঁড়াও, যেমন ধরো জুয়েলারি ফিল্ডের কথাই বলি, ওটা যখন আসা পড়ে, এবার দুর্গাপুজোর টাইমটাতে প্রচুর রাশ থাকে। ওই টাইমটা দুর্গাপুজো, সরস্বতী পুজো, মানে মেয়েদের কি থাকে যে একটু সুন্দর করে সাজবো, এটাই তো একটা মেয়ের মোটিভ। বেশিরভাগ, আমি বলছি না সব, বেশিরভাগ বেশিরভাগ কথাটা মানে যুক্ত করলে সবকিছু হ্যাঁ, মাপ হয়ে যায়। বেশিরভাগ। সবার বললে পরে ভুল হবে, সবাই একই কেউ না নাও থাকতেই হতে পারে। পারে, পছন্দ নাই হতে পারে কারণ। তো ওই টাইমটা যখন দেখলো যে মানে দিনের মধ্যে আমি 12 ঘন্টা ওটার পেছনে চলে যাচ্ছে আমার, বলতে গেলে এরকম হয়। সকালবেলা ঘুম থেকে উঠি, খেয়ে কাজে বসছি, 9 to 5 লজ্জা পেয়ে যাবে। হ্যাঁ তুমি বিশ্বাস করবে না, মানুষ ভাবে হয়তো যে ওই কাজে খাটনি, চাকরিতে খাটনি। অনেকে আমার এটাও শুনতে হয়েছে যে হ্যাঁ খাটনি নেই বলেই তো এই কাজে আসা, কষ্ট হবে না বলেই তো এই কাজে আসা। তোমাকে বলবি সরকারি চাকরি কি এই জন্য করেন যে কাজ করতে হবে, নাকি কাজ করা লাগে না তাই করেন? সকালবেলা উঠে ওই যে আমি মেলে নিয়ে বসছি, খেয়ে দিয়ে ধরো 9টার সময় কাজে বসছি আমি, আমার একটা অফিস ঘরের মতনই এখন হয়ে গেছে এরকম একটা ব্যাপার। কাজে বসার পরে শুধু দুপুরবেলা খেতে উঠছি 1টা-1:30 নাগাদ, খেয়ে স্নান করে এসে আবার আমি বসছি, 6টা অবধি একভাবে কাজ চলছে আমার। 9 to 5 তো তাও 5-এর পরে তাই ছুটি, তো বললাম 9 to 5 লজ্জা পেয়ে যাবে। 5-এর পরে ছুটি আমাদের, কিন্তু তা নয়। 6টা অবধি আমি কাজ করছি, 6টা থেকে 1 ঘন্টা রেস্ট নিলাম 7টা অবধি, 7টা থেকে 12টা, 1টা, 2টো যখন যেরকম রাস্তাতে আমাদের সেভাবে কাজ করতে হয়। আমি তো বলতে পারবো না একটা কাস্টমারের ডিমান্ড আমাকে কালকের মধ্যে জিনিসটা ডেলিভারি দিতে হবে, আমার পক্ষে তো সম্ভব নয় যে না আমি আপনাকে কালকে দিতে পারবো না, আমি আপনার পরশু নিতে এটা পারবো। কথা তো তুই দিয়েছিলি। হ্যাঁ, এবার আমার বেশিরভাগ কাস্টমার এরকম থাকে, ফোন করে হঠাৎ করে বলবে ইশাদি আমার এটা লাগবে, তুমি কি 2 দিনের মধ্যে দিতে পারবা? ইশাদি আমার এটা লাগবে, তুমি কালকে আমাকে ডেলিভারি দিতে পারবা? প্রথমবারই তাই বলে তো, না দ্বিতীয়বারে? না, প্রথমবার ফোন করে ডিরেক্ট আমার এটা লাগবে, তুমি আমাকে কালকের মধ্যে দিতে পারবা? এবার তখন যদি আমি নাও বলি কোনো কাজ, আমি চেষ্টা করি নাটা না বলার, আমার যত কষ্ট হোক আমি চেষ্টা করি করে দেওয়ার। যদি নাও বলি, এবার এমন করে ধরবি না একসাথে করে দাও, তুমি ছাড়া অন্য কারো কাছ থেকে এগুলো নিই না, আমি ওদেরটা ভেঙে গিয়েছিল ব্যাপার। এবার তখন করে দিতে হয় কিছু ক্ষেত্রে, মানে ভালোবাসার জায়গা তো এগুলো। এবার সেখানে কাস্টমার যখন এত ভরসা করে চায়, কষ্ট হলেও তখন মনে হয় যে না দিয়ে দিই, ঠিক আছে রাত জাগতে হবে, একটা রাতের ব্যাপার, জেগে নেবে। এরম যে কত না মানে না ঘুমানো রাত যায় এই কাজের পেছনে, এবার ওগুলো দেখাতে হয়, দেখিয়ে দেখিয়ে বাড়িতে বুঝিয়েছি, মানে প্রচুর কত যে বোঝাতে হয়েছে যে মা দেখো চাকরির থেকে এটাই প্রফিট বেশি, প্রফিট না বোঝালে বাবা মা বুঝবে না, ঠিক আছে ওনাদের তো আর্থিক দিকটাই মেইন। এই দেখ যত বয়স বাড়ে না তত আমরা হিসাব নিকাশে আসি, কারণ হচ্ছে দেখ এটুকু আমি একটু বলি, যেহেতু আমি যদিও অতিথি না এখানে, তাই একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে যখন 16 বছর বয়স ছিল তখন যে প্রেমের চিন্তা ভাবনা, তাই না, প্রেম সবাই বোঝে তো, আমি থেকে শুরু করে ব্যাকটেরিয়া বোঝে, হ্যাঁ। এবার তখন প্রেমের ধারণা কি ছিল যে প্রেম মানে দুজনের ভালো লাগে বাস। এখন একটা বয়স হওয়ার পরে বোঝা যাচ্ছে প্রেম মানে দুজনের ভালো লাগে না, প্রেম মানে একটা অর্থনীতি চালানো, তার ওগুলো মানে ওটা কোথাও হয়ে যায়, তারপর হচ্ছে পারিবারিক বনিবনা হেনা কিনা তেনা, ঠিক আছে। সেইগুলো মাথায় চিন্তা আসলো কি করে 16 বছরের ইয়ের পরে, কারণ তখন অনেক কম ভাবনা ভাবতাম, তো সেই রকম আর কি, অনেক কিছু তো যোগ হয়ে গেছে এখন তো। ওনাদের তো বোঝাতে হবে, আমার কি বয়স, ওনার তো আরো ডবল বয়স, ওনার আরো ওটা মাথায় যায়। ছেলে মেয়ের ভবিষ্যৎ সিকিউর করাটা হচ্ছে সব বাবা মার একটা টার্গেট, যে না আমার ছেলে মেয়ে একটা প্রপার টাকার কাজ করছে, ভবিষ্যৎটা সিকিউর। এবার মেয়েদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে হয় না, ছেলের ঘাড়ে চাপিয়ে দেয় কারোর একটা ঘাড়ে যে থাকো থেকে ইয়ে কর, মানে সব ক্ষেত্রেই তাই টেন্ডেন্সি হয়, কিছু ক্ষেত্রে চাপ হয় যে না ঠিক আছে। এইবার আমার বাড়িতেও তাই ছিল যে না একটা টাইমের পরে গিয়ে থা করে কারোর একটা ঘাড়ে চেপে বসো আর ইয়েতে চলো। এবার আমি ছোটবেলা থেকে ওই মেন্টালিটিতে মানুষ নই, নিজেকে নিজে মানুষ হতে দিইনি মেন্টালিটিতে যে কারোর একটা ঘাড়ে চেপে গিয়ে সারা জীবন চালিয়ে দেবো। হ্যাঁ, এই জায়গাটা ঘাড়ে চেপে বসলে কি হয়, আমরা অন্য একটা পডকাস্ট আছে সেটার আই বাটনে দিয়ে দিলাম, ওখানে মেঘনার সাথে আমি আলোচনা করেছি যে এই কারণে, ওটা আমি বলেছিলাম যদিও যে ঘাড়ে বসানোর যে প্রক্রিয়াটা কিভাবে ফাঁসায়, যে বিয়ে এত টাকায় খরচা হয় কেন,
বা তাড়াতাড়ি, বা ওই যে যৌনতার যে মুহূর্ত সেটা প্রথম দিনই হয় কেন, এই যে কি করে একটা মেয়েকে ফাঁসানো হয়। হ্যাঁ, বাবা এত খরচা করেছে, বাবার টাকাটা পুরো জলে যাবে যদি আমি বিয়ে ভাঙি। তারপরে হচ্ছে এখন আমার কুমারিত্ব নেই, বিয়ে বাজারে আমার দাম কমে গেছে, সমস্ত কিছুর পরে বিয়ের পরে কি পঞ্চা ইত্যাদি আলোচনা করেছে, ওটা দেখে নিতে পারেন, তারপর আমরা এটা জারি রাখি আর কি। হ্যাঁ, ওটা ওই তো মানে ঘাড়ি চাপিয়ে দেওয়ার যে ব্যাপারটা, ওটা সবার টেন্ডেন্সি থাকে, সবার বাড়িতেই থাকে। আবার আমি ছোট থেকে আমি নিজেকে বুঝতেই দিইনি যে আমি ওইভাবে করে আমি বড় হওয়াটা ওরম ভাবে হবে। বড় হওয়ার পরে বিয়ে থা তো করতে হবে, এটা একটা স্বাভাবিক বিষয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তাই। প্রায় আবার বলছি, হ্যাঁ, ধরিয়ে দেওয়ার জন্য 99% হলেও। হ্যাঁ, এবার আমি ছোট থেকে ভাবতাম কি যে কিছু একটা করতে হবে। এবার যেহেতু ওই যে পড়াশোনায় একটু ভালো ছিলাম, সবাই একটাই কথা বলতো যে হয় ডাক্তার, নাহলে কোনো ভালো চাকরি। সেখান থেকে তো এই প্রফেশনে দুম করে চলে আসা। তো আমার কোনো আক্ষেপ নেই যে আমি কেন সেখান থেকে এই প্রফেশনে আসলাম। আমার বিন্দুমাত্র কখনো মনে হয় না, বরং যেহেতু এখন পড়াশোনাটা ভালো লাগে না, এখন আরো ভালো লাগে যে না ওটা সাইডে আছে। কিছু ক্ষেত্রে না আমিও বলতে চাই যে পড়াশোনাটা না পড়াশোনার মতোই নিলে ভালো, ওখানে পরীক্ষা দিয়ে আমি মাঝে প্রচন্ড মানে হেক্টিক হয়ে যায় পড়াশোনার বিষয়টা, লাগতো শেষে ভালো লাগবে না, যেটা ভালো লাগে সেটা পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার ওইভাবে করে করে আমি, আমার একটা টার্গেট ছিল যে কিছু একটা করতে হবে, কিছু একটা করছি, এই ব্যাপারটা নিজের খুব ভালো লাগে, বাড়ির লোকেরও আশা করি এখন একটু একটু ভালো লাগে। আর যে রাজি করানোর যে ব্যাপারটা, ওটা এত সহজে হয় না, হবেও না, ওটা চলতে থাকবে, ঠিক আছে? চলতে চলতে এই পর্যায়ে বললেন না, আমার এখনো যুদ্ধ চলে। মানে প্রথমে তো না একেবারে দরকার নেই করার, না কিন্তু একটা মা একটা অর্ডার পেয়েছি, যাবা, ঠিক আছে চল, একটু রাজি হয়ে বলেছে। তারপরের বার মা যেতে বলেন বাবা যাবা, চল তাহলে ফাঁকা আছে যদি আজকে, কাছে জল যাচ্ছে নি, তারপরে দেখলে ভালোই তো লাগে, ওর সাথে গল্প করে তো মজা লাগে। এইটা একটা ব্যাপার আছে যে মানে আমার সমুদার কাজে আমার মাও এসছে, বাবাও এসছে, একবার মা এসছে, একবার বাবা। বাবুর সাথে তো আমি বিনা ক্যামেরায় পডকাস্ট শুরু করে দিই। ভীষণ সুন্দর আলাপ সমুদার বাবা বাড়িতে গিয়ে বলেছে যে তো ভালো ছেলে। এই হচ্ছে ব্যাপার, চলতে থাকে, চলতে চলতে স্ট্রাগল একটা পর্যায়ে গিয়ে থামবে, ততদিনে বড় হয়ে যাব, বয়স হয়ে যাবে আরো অনেক বেশি হয়। এবার স্ট্রাগলটা চালিয়ে যেতে হয় সব দিনই, সব কাজের ক্ষেত্রে, সবকিছুতেই। আর চাকরির এখন যেটা হয়েছে না, মানে এই চাকরির ফিল্ডের এত প্রবলেম গুলো দেখে আরেকটু বাড়িতে বিষয়টা ইজি হয়েছে। এত সমস্যা দেখছে তো, দেখার পরে এখন যেমন মা বলে যে এই যে যদি একটা চাকরি হয়েও যায়, এখন তো চাকরি টাকা ছাড়া হবে না, স্বাভাবিক কথা, একটা না নেবেই যে কোনো চাকরির ক্ষেত্রে, পরে গিয়ে যদি আবার সেটা ফেরত দিতে হয়, এই আতঙ্ক। তাহলে সেই জিনিসটা অন্য কোনো কাজে লাগাই, বেশি না লাগাই, কিছু লাগাই, এই আতঙ্কগুলো হয়ে কমেছে অনেকটা। তারপর আরো কিছু ব্যাপার আছে যে মানে দেখছে যে মেয়ের সকালাদের জিনিসগুলো মেয়ে নিজে পূরণ করে ফেলতে পারছে, কোনো রকম কোনো আমাদের দিকে তাকাতে হচ্ছে না মেয়ের বা কোনো কিছু, সেক্ষেত্রে সেই জিনিসগুলো দেখেও অনেকটা হয় ব্যাপারগুলো ঠিকঠাক হয়েছে বেশ, যে মেয়েকে ছাড়লে করতে পারবে। এখন ছেড়ে দেয়, এখন যেতে দেয় বিভিন্ন রকম কাজে, দূরের কাজেও যেতে দেয়, নিয়ে যায় সঙ্গে করে। অবশ্যই নিয়ে যায়, আমি নিয়ে যাওয়াটা প্রেফার করি। কেন? প্রথম কথা মেয়েদের সেফটির একটা ব্যাপার আছে, দ্বিতীয় কথা হচ্ছে আমার হেল্প হয় বাবা মার সঙ্গে গেলে পরে। আমি বাবা মাকে যে যেটুকু করাতে পারবো, কারেন্ট চলে গেলে মা এসে হাত পাখা দিয়ে হাওয়া করছে, এটা তো কোনো কাস্টমার করবে না, স্বাভাবিক কথা। তারপরে জলটা এগিয়ে দিয়ে বলছে বাবা জল খেয়ে নে, এটা তো কোনো কাস্টমার এসে আমাকে বলবে না যে দিদি জলটা খাও, বোন জলটা খাও, স্বাভাবিক কথা। এগুলো তো, এই প্রফিটগুলো তো আমি পাবো না অন্য কোনো কাস্টমার নিয়ে গেলে। সেই ক্ষেত্রে বাবা মাই ওই যারা বাড়তি করে কি যেন বলে প্রমাণ করতে যান কি মেয়েদের সাথে কেন যাওয়া লাগবে, বলে ভাই কাকে কি প্রমাণ করছি ভাই। আমার যেমন ওখানে বলেছিলাম যে মেয়েদের সেফটির বিষয়, ভাই আমাদের কিছু নেই, আমাদের অনেক সমস্যা আছে, ঠিক আছে, ওদের সেফটির বিষয়টা আছে, আমাদের তো অর্থনৈতিক বিষয়টা আছে, যে কোনো মেয়ে দেখবেন না খেয়ে মরে না, কোনো না কোনো ভাবে বেঁচে যায়, বিয়ে করে হোক, আমাদের তো না খেয়ে মরার সুযোগ রয়েছে, ঠিক আছে। জেন্ডার ইকুয়ালিটি যদি বিশ্বাস করতে হয় সব দিক থেকে করতে হবে, এরকম নয় যে শুধু মেয়েদের ক্ষেত্রে সমস্ত সমস্যা, ছেলেদের ক্ষেত্রে কিছু নেই, দু ক্ষেত্রে প্রবলেম আছে, কোনোটাকে বড় করে দেখা উচিত নয়। আমি তো বলবো এটা আমি ওর সমস্যাটা যদি ওর সমস্যাটা বোঝে, অবশ্যই। এবার কেউ তো আমাদের নিজের সমস্যা, যেমন ভাবুন কি যে আমি ছেলে, তো আমি বাইরে রাস্তায় ক্রিকেট খেলে বেড়াতে কোনো ব্যাপার না, কিন্তু দেখুন বিষয়টা কি, আমার কিছু অসুবিধা আছে। এবার আমি যদি হট করে ভাবি যে আমি না বাইরে গিয়ে কাজ না করে না বাড়ি বসে গিয়ে রান্না বান্না করতে পারলে না, খুব খুশি হতাম, আমি খুব খুশি হতাম, ধরে নিচ্ছি একটু কল্পনায়, কিন্তু আমি যে শরীর নিয়ে জন্মেছি আমাকে সেটা মনে হয় না, বা আমি সেভাবে বড় হওনি। আর তার থেকে বড় কথা, সেভাবে বড় তো হওয়া হয় না মানুষের, না যে ছেলে, আমাদের তো ধরা বাঁধা নিয়ম আছে যে মেয়েদের জন্য এই কাজগুলো, ছেলেদের জন্য এই কাজ, সেগুলো করে কিছুটা সুবিধা হয়। হ্যাঁ, আমাদের তো বড় হয়ে ওঠা ওভাবে নয় যে ছেলেদের কাজটা মেয়েরা করতে পারবে, মেয়েদের কাজ। মেয়ে মিলিটারিও দেখতে পারেন, ছেলে মাস্টারশেফ দেখতে পারেন, সেটা ব্যাপার না, কিন্তু ব্যতিক্রম নিয়ম বানিয়ে ফেললে তো মানে বাড়ি রবীন্দ্রনাথ বানিয়ে কোনো লাভও নেই, চাষ খাও না কেন করতেই হবে, ঠিক আছে, না খাবো কি কবিতা, এগুলোই হচ্ছে ব্যাপার। মানে সব ক্ষেত্রেই যে মানতে হলে পরে সমস্ত সমস্যাগুলোকেই দেখতে হবে, কোনো সমস্যাকে বড় করে দেখা যাবে নয় ভাবে না।
মেয়েদের সেফটি নিয়ে সমস্যা, ছেলেদের হয়তো সেই সমস্যাটা নেই, তার অন্যদিকে কোনো প্রবলেম থাকবে, থাকবেই। যেমন আমি একটা খুব ভালো উদাহরণ দিয়েছিলাম, মানে এই প্রবাদ বাক্যের মতো যে মেয়েরা রাতে বাসে চড়তে পারে না, একদম ঠিক, তেমনি দিনে বাসে ভাড়াটা ওদের ফ্রি। তেমনি ছেলেদের রাতে বাসে চড়তে পারে, দিনেও চড়তে পারে, দুটোই টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো কি করবা। এবার তুমি কোন সুবিধাটা চাই, অতই যদি বেছে নিতে পারতে তো ভগবান হয়ে যাও। এবার যাই হোক, আমরা আলোচনা মানে শেষ পর্যায়ে আনবো যে বিষয়টা, যে আমরা অতীত বর্তমান নিয়ে তো কিছুটা আলোচনা করলাম, এবার মানে ভবিষ্যৎটা কি, যেমন তুই কিভাবে দেখছি বা আমি যদি দেখি আলোচনার মাধ্যমে কিছু উঠে আসতে পারে। আমি কিভাবে দেখছি বলতে, আমার এখন ইচ্ছে এটাকেই কন্টিনিউ করার, বাড়ানোর যতটা যা পারা যায়। মানে নিজের হাতে তৈরি করা কাজ তো সবসময় মানুষ চাইবে যে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছুক, একটু সার্কেলটা বড় হোক, বাইরে থেকে কাজের অর্ডার আসুক, বাইরে থেকে লোকজন চিনুক জানুক, এই জিনিসটা চেষ্টা আছে কন্টিনিউ করার। এবার বয়সটা তো হচ্ছে, আস্তে আস্তে একটু বড় হচ্ছি, বাড়ির একটা প্রেশার থাকে বিয়ে থা করার। এবার অনেক ক্ষেত্রে কি হয় যে ওটার পরে কি করবে, তোমার হয়তো কন্টিনিউ করতে দেবে না সেখান থেকে, বা ভালো মন্দ কিছু ব্যাপারগুলো থাকে। তো সেক্ষেত্রে পুরোটাই নিজের ওপরে থাকে, সেভাবে ভালো মানুষ বাঁচতে হবে, যে যে চুপ করে আমাকে আমার কাজটাতে সে আমাকে সাপোর্ট করছে, এটা না হলে তার সঙ্গে বিয়ে করে আমি থাকবো কি করে, স্বাভাবিক কথা না? সেও যদি কিছু শর্ত দেয়, দুজনের শর্ত যদি মেলে আর কি, তোমার শর্ত। এবার এটাকেই বাড়ানোর ইচ্ছা আছে, এটা নিয়েই থাকার ইচ্ছা আছে। আর আরেকটা যেটা কথা, আমার কাজটা হচ্ছে, আমি মানে আমার যে জগৎটা সেটার একটা নাম আছে, সেটা হচ্ছে ঈশার সাজঘর। কোনোদিনই হতো না যদি না এত মানুষ ভালোবাসতো আমাকে, এত মানুষ এতভাবে সাপোর্ট করতো। কেউ জিনিসগুলো কিনে, কেউ দুটো ভালো কথা বলে, কেউ হয়তো একটা প্রথমবার সুযোগ দিয়ে, যেটা সৌমদা প্রথম সুযোগ আমার এই কাজের। আমি তো আমার লাভ দেখেছি। তো এই ব্যাপারগুলো তোমরা যদি না থাকতে বা আপনারা যদি না থাকতেন, কোনোদিন ঈশার সাজঘর হতোই না। এইটা আমার মানে ভীষণ একটা কৃতজ্ঞতা আপনাদের কাছে, যে আপনারা ছিলেন বলে আমি এই জায়গায় আজকে দাঁড়িয়ে আছি। আশা করছি ভবিষ্যতেও এই ভালোবাসাটুকু, এই ভরসাটুকু আপনাদের থেকে আমি পাবো। পেলে পরে যে চিন্তায় আছি, আস্তে আস্তে আমার নিশ্চয়ই সেই জায়গায় আমি পৌঁছতে পারবো। এভাবেই চালিয়ে যেতে চাই কাজটা। আচ্ছা, তাহলে মানে মোটামুটি অন্তিম পর্যায়ে তো শেষ একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে ও যেটা বললো না, সেটা হচ্ছে উত্তরণের কিছু ধাপ, যেগুলো একটু মানে বদলে মানুষের একটু ভালো লাগে। যেমন একটা ধাপ ছিল যে সবসময় তো সমাজ মাধ্যমে তো অবশ্যই একটা ভালো দিক, একটু আসল মাটিতে পৃথিবীতে দেখুন না, ভালোই গ্রাফিক্স, বাইরে গিয়ে দেখুন একটু গেমটায় ভালোই গ্রাফিক্স আছে। তো সেখানেও যেমন বই মেলায় গিয়েও একটা স্টল দিয়েছিল সেখানে। এই স্টলের কথাটা একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। হ্যাঁ, এইটা তো আরো বড় একটা জায়গা ছিল, এই বই মেলার এই স্টলের ব্যাপারটা। ওটা গত বছর আমার ফার্স্ট ছিল, মানে এক্সিবিশন। তার আগে কলেজে একবার ছোট্ট করে একটা এক্সিবিশন হয়েছিল, ওটা তো মোটামুটি নিজেদের চত্বর, মানে নিজের সার্কেল, ওখানে মানুষ সিম্প্যাথি দেখানোর জন্য হলে জিনিস কিনবে, স্বাভাবিক কথা এটা। কিন্তু বইমেলার ক্ষেত্রে তো সেটা নয়, ওটা একটা অনেকটা বড় সাইকেলের ব্যাপার। এবার ওখানে যেটা হয়েছিল, প্রথম আমি যোগাযোগ করে যাই যখন, এবার জিনিস বানিয়ে নিয়ে গেছে অত্যন্ত সীমিত। আমি জানি যে আমার থেকে কটা জিনিস মানুষ ওখানে কিনবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তুই কি জানতে ওখানে আরো 5 স্টল দেন? আমি জানতাম বলতে, আমার ক্যাটাগরির কেউ দেবে আমি জানতাম না। আমি ওখানে গিয়ে হঠাৎ করে দেখলাম যে আমার ক্যাটাগরির লোকজন ওখানে আছে, স্টল দিচ্ছে। এটা তো বলছে কম্পিটিশনে কি করে যোগ্যতম উদ্বর্তন হলো ডারউইন। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথম দিন যখন যাই, দাদা বলেছিল যে অন্যান্য 5টা যারা 5 রকমের স্টল থাকবে, মানে 3টে স্টল থাকবে, দুটো দুটো করে ভাগ, 6টা স্টল থাকবে এরকম। এবার সবার আলাদা আলাদা হাতের কাজে জিনিস থাকতে হবে। যেমন একজনের ছিল যে ক্রুশের যে কাজগুলো হয় ওটা নিয়ে, একজন ক্রশেট যেটাকে বলে, ক্রুশ কাটার, ওটা উল দিয়ে বোনা হয় জিনিসটা পুরো, ওটা ছিল একজনের। আর হচ্ছে মাটির উপরে আঁকা আঁকের জিনিস ছিল একজনের। এরকম বেসিক বেশ কিছু জিনিস ছিল। তো আমি সেটা শুনে রাজি হয়ে যাই, না তাহলে পরে আমার জিনিসগুলোর স্টল একটাই থাকবে, আমার একটুখানি প্রফিট হতে পারে, প্রফিটের লোক সবার আছে। এই কথা শুনে আর তার সাথে পরিচিতি। তাও পডকাস্টের প্রথমে যেটা বললো যে নাম ডাকি সব, টাকাটা কি তুই না, এখন পডকাস্ট শেষে এসে একটু বড় হয়ে গেছে, ছোটবেলায় ভুল করেছিল। এটা আমি না, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করবে যে এক হাতে টাকা হলে এক হাতে প্রফিট, তো হাত সমান, এটা পরিষ্কার কথা। এখানে কোনো মানে নাম কামানোর জন্য এরকম কোনো ব্যাপার না যে না আমার কাছে শুধু ওটাই সবকিছু, এরকম কোনো কিছুই নয়। বড় হয়ে গেছে। হ্যাঁ, দুটো দিক পুরোপুরি সমান। নাম না হলে যেমন টাকাটাও আসবে না, টাকা না হলে আমি নাম আনতেও পারবো না মানুষের কাছ থেকে। এবার বইমেলাতে প্রথম স্টল নিতে এসে প্রথম হয় হচ্ছে লটারি যেটা হয় স্টল বাছার জন্য, সেখানে এসে সেখানে এসে দেখছি আমার চত্বরে যারা বাকি আরো 2-3জন এই কাজ করে, তারা সব চলে এসছে এখানে এই কাজে নিয়ে। আর একটুখানি মন খারাপ হয়, বাড়িতে বলি যে ও কেন আসছে। আর সব থেকে মানে ইয়ে হয় কি যে যদি এরকম হয় যে মানে আমাদের তো ডিজাইনের উপর সবকিছু এই কাজগুলোতে,
একই ডিজাইনের যদি কোনো জিনিস পাশের দোকানে কমে পেয়ে যাচ্ছে, কেউ তো আমার থেকে নিতে চাইবে না, সেটা স্বাভাবিক কথা। দেখবে না দুজনেরই লস, দুজনেই তো কমাতে হবে দাম। কোয়ালিটি বা কিছু তো দেখছে না, সে দেখবে যে আমি কমে পাচ্ছি, আমি নিয়ে নেবো ওখান থেকে। কিন্তু দেখে যে আমি একেবারেই কোয়ালিটি কিছুই চাই না, অনেকে আছে যদি উপহার না দিয়ে থাকি, অনেকে উপহার দেয়। এবার তখন বসলাম ভীষণ একটা মানে এক্সাইটমেন্ট কাজে নিয়ে, ভীষণ রকমের যে না একটা প্রথম এক্সিবিশন যাব, ভীষণ 6 দিনের একটা ব্যাপার। এবার জিনিস বানিয়ে ফেলেছি অত্যন্ত সীমিত, যেটা আমার প্রথম দিন দুপুর গড়িয়ে বিকেল হতে হতে জিনিস সব ফাঁকা, আমার স্টক যা ছিল পুরো ফাঁকা। এবার তখন দেখলাম যে না মানুষের তার মানে কাজ ভালো লাগছে, সেই জন্য মানুষ এত আসছে। এবার সেখানে একটা মিরাকেল হয়েছিল, সেটা হচ্ছে যে আমার জুনিয়র যারা আছে কলেজের, তখন আমি পাস আউট কলেজ থেকে, তো জুনিয়রদের সঙ্গে আমাদের ভীষণ ভাব, আমাদের একটা সিনিয়র ব্যাচের সঙ্গে জুনিয়র ব্যাচের ভীষণ। এবার সেই হিসেবে ওরা সব ইশাদের স্টল দিয়েছে, চল যাই এই বলে ওরা এসে, আমার ওদের কাউকে বলা লাগেনি, ওরা কি করেছে ছবি তুলে বগুলা রথ বলে যে আমাদের ইয়েটা আছে, বগুলার চত্বরের পুরো খবরের ব্যাপারটা ওটাই দিয়েছে, ওরা পোস্ট করে নিজেরা 3-4 জায়গা থেকে পোস্ট করে দিয়েছে। এবার ওটা পোস্ট করার পরে দেখছি বিকেল থেকে ঝড়ের গতিতে লোক আসছে, যে এসে আমাকে বলছে যে আমরা এরকম তোমার পোস্ট দেখে আসলাম, এই জিনিসগুলো আমাদের ভালো লেগেছে, সেগুলোকে স্টকে আছে, সেগুলো নিতে আমাদের আশা। এবার ওটা যে আমার কাছে কি একটা মানে পাওয়া ছিল, যে একটা জুনিয়র সিনিয়রের ওইটুকু সম্পর্ক থেকে ওদেরকে কোনো কিছু না বলার পরেও ওরা যখন এই কাজটা করেছিল, মানে সেই কৃতজ্ঞতা আমি ওদেরকে জানিয়ে মানে শেষ করতে পারবো না। এই ব্যাপারটা আমার এত ভালো লেগেছিল এই বিষয়টা। এই সেই অজানা সেই কৃতকাণ্ডগুলো যেগুলো জানে না যে কেন টিকে থাকে, ধরে রীতিমতন ধরে ধরে ওদেরকে বলেছে ভাই ওদের মানে আমি কি বলে ধন্যবাদ দেবো আমার জানার মানে বলার ভাষা নেই সত্যি। আমি কিন্তু কাউকে একবারও বলিনি যে আমারটা পোস্ট ফর বা কিছু, আমি কোনো রকম কোনো বিয়ে করিনি, জোর তো করিনি, ইনসিস্ট করিনি কাউকে যে করতেই হবে বা এরকম কিছু, ওরা নিজে থেকেই। এবার অবশ্যই সেই জায়গাটা আমাকে ওদের সঙ্গে তৈরি করতে হয়েছে, ওরা দেখেছে যে ঈশাদি ভালো মানুষ, বা মনে হয়েছে ওদের কোনোভাবে যে কাজে সাপোর্ট করা যায়, সেই কারণেই ওরা করেছে। জায়গা তৈরি করা তো অবশ্যই দরকার। এবার সেখান থেকে ওইটা একটা মানে টার্নিং পয়েন্ট ছিল আমার, মানে আমি বলছি ওরা পেজটা আমার ট্যাগ করে পোস্ট করেছিল, আমার পেজের রিচ ওই কদিনে অনেকটা বেড়ে যায়, মানে অনেকটা বেড়ে যায়। এটা দেখে আমার এত ভালো লেগেছিল যে ওইটুকু একটা ব্যাপারের কারণে এতটা রিচ হয়েছে। আর এইগুলো থেকেই আমার এখন মনে হয় যে ঈশা থেকে আস্তে আস্তে পরিচিত ঈশা হয়ে গেছে, ছোট ঈশা থেকে আস্তে আস্তে এখন বড় ঈশা হয়ে গেছে। যেমন পডকাস্টের শুরুতে বলেছিল যে আমি বারবার ওকে মনে করিয়ে দেবো, প্রথমে বলেছিল যে ভালো লাগাটা বেশি গুরুত্বপূর্ণ, পডকাস্ট শেষ আস্তে আস্তে ঠিক না টাকাটা বেশি, অবশ্যই ওটা মানে নামটা তো গৌণ কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, এবার স্টলে ওটা হয়েছিল যে প্রথম দিন জিনিস নিয়ে এসেছি, জিনিস ফাঁকা। এবার কষ্টের কথাগুলো বলি, যেটা মানুষ ভাবে যে খুব ইজি এই প্রফেশন গুলো, জিনিস ফাঁকা, আমাকে দ্বিতীয় দিন তো বসতে হবে, 6টা দিনের জন্য আমি ভাড়া দিচ্ছি, এটা তো হতে পারবে না যে আমি ফেলে রেখে দিলাম বাকি দিন, আমাকে তো পরের দিনের জন্য স্টক রেডি করে নিয়ে আসতে। কি একদিনের জন্য এনেছিলি খালি? বিশ্বাস কর আমি বানিয়েছিলাম, আমি ভেবেছি কজন কিনবে আমার কাছ থেকে, কটা মানুষ কিনবে আমার কাছ থেকে। 6টা দিন আমি ভেবে জিনিসই বানাইনি, 11টা ব্যাগ নিয়ে এসেছি প্রথম দিন, আমি 2টো ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছি, 9টা ব্যাগ আমার একদিনে সেল হয়ে গেছে। কারণ কি জিনিসগুলো এখানে পাওয়া যায় না, আমার টার্গেট থাকে আমি ইউনিক জিনিস রাখবো সবসময়, এটা হচ্ছে আমার টার্গেট, যে আমি স্টল রাখলে পরে আমি চেষ্টা করবো যে জিনিসগুলো এই চত্বরে পাওয়া যায় না, যে জিনিসগুলো মানুষ বাইরে থেকে আনতে হয় মানুষের, সেগুলো যাতে এখানে হাতের নাগালে মানুষ পেয়ে যায়। এবার সেই সমস্ত জিনিস আনার কারণে আমি জিনিস এনে রাখতে পারছি না, ফুরিয়ে যাচ্ছে জিনিসপত্র। আর ওই যে বললাম টাকাটা আমি একটু হিসেব করে রাখার চেষ্টা করি, যারা স্কুল স্টুডেন্ট আসছে ওদের বাজেট কি থাকে 20 থেকে 50, আমার কাছে 20 থেকে 50 টাকার মধ্যে 4-5 রকমের ভ্যারাইটি জিনিস পাবে ওরা। এবার ওরা মানে ঝড়ের গতিতে ঢোকে, স্টল ফাঁকা করে দিয়ে বেরিয়ে যায় বিভিন্ন স্কুল থেকে, ঝড়ের গতিতে আর কিভাবে ফাঁকা হবে, পুরো স্কুল থেকে ঢুকছে, তো আমি দেখছি ভিড় হয়ে গেল, সামনেটা ভিড় হয়ে গিয়ে আমার টেবিলের অর্ধেক জিনিস ফাঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ভালো লাগা তৈরি হয় সেই থেকে। রাত্রিবেলা ফিরতে ফিরতে বাজতো মোটামুটি 8টা, বগুলা থেকে আমার বাড়ি ফিরতে ফিরতে 7:30 বেরিয়ে যেতাম, 8টা বাজতো বাড়ি ফিরতে ফিরতে। খেয়ে দিয়ে নিয়ে বসতাম কাজে বসে পরের দিনের স্টক রেডি করার জন্য আমার খাটতে হতো মিনিমাম 3টে থেকে 4টে অবধি, না হলে আমি প্রপার স্টক রেডি করে নিয়ে আসতে পারবো না আসলে পরদিন আমার সেল হবে না, লোকজন আসবে না সেল করতে না পারলে। এবার এইভাবে 6টা দিন আমার প্রতিটা রাত বোধহয় আমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ঘুমিয়ে ওই 6টা দিনের রাত কাটিয়েছি। সেটার কারণে মেলাটা কমপ্লিট হওয়ার পরে আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল, অসুস্থ হয়ে গেছিল। একদিন বাদ দিয়ে সারাদিন করলে মানে বেশি হিসাবটা ভালো দাঁড়াতো, ওটা হচ্ছে বেটার হতো। তো আমি তখন ওই যে বললাম বাচ্চা মানুষ, তখনও বাচ্চা, হিসাবটা ঠিক মিলাতে পারেনি, একদিন বসলাম বাদ দিলাম 5 দিন, হ্যাঁ ওটা বেটার হতো।
এবার প্রতিদিন রাত্রেবেলায় বানিয়ে বানিয়ে সকালবেলা মানে ক্লে জিনিসগুলো বানিয়ে দিতাম রাতে, অত শুকোতে সময় লাগে। সকালে রং করে স্নানে যাচ্ছি, স্নান করে এসে বার্নিশ করছি, বার্নিশ করে খেতে বসছি, খেতে বসে ওগুলোকে প্যাকেজিং করে নিয়ে আমাকে বেরিয়ে আসতে হচ্ছে। এরম রাশ গেছে আমার ওই টাইমটায়। এবার যারা ভাবো, আমি কথার কথা বলছি, অনেকের এটা ধারণা যে এই কাজে পরিশ্রম লাগে না, একেবারে মানে এরম দিলে আমার ট্রানজিশনের মতন করে কাজ হয়ে যায়। মানে আমি এখন ভিডিওগুলো যখন পোস্ট করি, ট্রানজিশন ভিডিওগুলো, তখন আমি ভাবি যে লোকজন হয়তো এটাই ভাবে যে এরম মানে আর কাজ হয়ে যায়, ঠিক আছে? তো ওটা একদম নয়। বিশ্বাস করো, দিন রাত 24টা ঘন্টা ওটার পেছনে যে পরিমাণ পরিশ্রম দিতে হয়, কোনো 9 to 5 জবে তা দিতে হয় না। হ্যাঁ, প্রফিট একটা, আমার আজকে শরীর সুস্থ লাগছে না, আমি কাজে যাবো, এই একটা জিনিস স্বাধীনতা আমার কাজ করতে গেলে পাই, যে আমার আজকে ভালো লাগছে না, সময় আমার শরীর ভালো লাগছে না, আমি যেতে পারছি না, সেটা ক্লায়েন্ট যদি অ্যাকসেপ্ট করে, বলে ঠিকই আজকে আমি না খেলতে যাবো। হ্যাঁ হ্যাঁ, এই স্বাধীনতাটা পাওয়া যায় কাজের, এই একটাই শুধুমাত্র ডিফারেন্স। বিশ্বাস করো, খাটনি কিচ্ছু কম হয় না প্রতিটা ক্ষেত্রে, গানের ক্ষেত্রেও তাই, নাচের ক্ষেত্রেও তাই, ছবি আঁকার ক্ষেত্রেও তাই। প্রত্যেকটা শিল্প ক্ষেত্রে পরিশ্রম আমি বলবো অন্যান্য ক্ষেত্রের তুলনায় অনেক বেশি। আমি জানি না এইভাবে করেই দিন দিনে বেড়েছে জিনিসগুলো। এবার ওই স্টলের পরে আরো 4-5 জায়গা থেকে ফোন করে ওনারা নিজেই আমাকে, যে আমরা ভাবছি আমাদের একটা অনুষ্ঠান আছে, এরকম স্টল দিলে কি হয়, লোক বাড়ে। আরেকটা মনে পুরো আমি যত পুরো পড়ায় আর কিছু, হ্যাঁ স্টল ওটা হচ্ছে নির্মল স্যার আমাকে ফোন করে বলে যে দেখো আমরা চাইছি একটু লোক আসুক, তোমাদের মতো স্টলগুলো থাকলে লোকজন আসবে, তাই জন্য কিসের অনুষ্ঠান করছেন? উনি ওনার গানের দল আছে, আর একটা করে বাৎসরিক অনুষ্ঠান হয়। এবার উনি বলে ওরকম যে আমরা মানে তোমাদের স্টল থাকলে লোক বেশি আসবে, তোমরা আসো, 6টা স্টল আমি করে দিচ্ছি, টাকা দিতে হবে না কোনো কিছু, তোমরা জাস্ট বসো, ঠিক আছে? যা প্রফিট হয় সেখান থেকে যা ভালো লাগে আমাদেরকে দিয়ে যাও, আমাদের কোনো ব্যাপার না, অনুষ্ঠানের স্বার্থে। এবার ওটা হওয়ার পরে পাঠ ভবন বলে এই যে রতন স্যারের, ওখানে আমাকে অর্ঘদা যোগাযোগ করিয়ে দেয় যে স্যারের এরকম অনুষ্ঠান আছে, যদি বসতে পারিস। ওখানে 2 দিন বসলাম। ওটা হয়ে যাওয়ার পরে মুড়োগাছা প্রাক্তনী স্কুলে, ওখানে আমাকে একটা দাদা তন্ময় বলে, ওই দাদাটা হচ্ছে ইয়ে করে, ফোন করে যে এরকম, ফোন না, গুগলের রক্সে কমেন্ট করে একটা পোস্টে যে আমাদের এরকম অনুষ্ঠান আছে, আপনি যদি বসতে চান বসতে পারেন। মাকে বললাম বসবো, মা বললো হ্যাঁ বস, অসুবিধা তো কিছু নেই, রেডি করা রয়েছে স্টক, বসাই যায়। এইভাবে করে ওই স্টলে বসে বসে পরিচিতি আরো বেড়েছে। এইটা একটা দিক আমি ভুলেই যেতাম, এটা সত্যি তুমি মনে না করালে পরে। এই দিকটা থেকে আরেকটু বেড়েছে। এবার এবছরও শীতের দিকটায় পুরো বছর মানে শীতটা পুরো থাকে, এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তো শীতেই বেশি হয়। পুরো বছরের স্টক আমি এই সারা বছর ধরে টুকটুক করে রেডি করছি, যাতে আগের বারের প্রেশারটা আর না পড়ে। ওটা নেওয়া যায় না, ওটা এত হেক্টিক হয়ে যায় না সারাটা, মানে ওই 6টা দিন নাওয়া খাওয়া বাদ দিয়ে কিভাবে যে কাজ করতে হয়েছে, আর ভীষণ ভীষণ হেক্টিক গেছে ওই সময়টুকু। মানে বুঝতে পেরেছি, মানে ওর সাথে আরো অনেক আলোচনা থাকলো পরে বিভিন্ন বিষয়। আমার মানে দেখুন, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে এত খুঁটিনাটি আমার জানতে ইচ্ছা করে, তো সেগুলোকে অনেকটা বিরক্তিকর হয়ে যেতে পারে একটা ভিডিওতে, 2টো ভিডিও তাহলে আবার মানে ঠিক আছে, একটু ব্রেক নিয়ে স্নান খাওয়া দাওয়া করে আবার পরে ভিডিওটা দেখবো, ওর মতো না। মানে এখন ঘুম থেকে উঠলাম, একটা ভিডিও দেখলাম, খেতে গেলাম, তারপরে খাওয়ার থেকে আর একটা ভিডিও দেখলাম, এসব না। তাও যতটা সম্ভব আমরা আলোচনা করার চেষ্টা করেছি, একটা বিষয় মূল কেন্দ্র করে রাখার চেষ্টা করেছি, যে ওই 3 ত্রিবেণী বাদেও, বা আগের বার কি নাম বলেছিলাম আমার মনে নেই, বাদেও অনেক কিছু থাকতে পারে। আর শিল্প জগৎ বলে তো, ওর ক্ষেত্রে আমি শিল্প জগৎ বললাম, বিভিন্ন ক্ষেত্রে যে যাই করুক, বাবা মাকে একটু বোঝানোর সময় দিন। আর ওই কোন একটা সিনেমায় কথা ছিল না, যে 3 দিনের মেলামেশা না আজীবন ভালোবাসা, তো 3 দিনের মেলামেশার জন্য 3 মাস ধরে বোঝান, তো আজীবন ভালোবাসার জন্য কিছুটা সময় রাখুন, যদি একেবারেই খারাপ মহা না হয়ে থাকে, কিছুটা সময় দিন বোঝানোর, তারা হয়তো বুঝবে। এবং পরিশ্রম করতে হবে, আমাকেও করতে হবে, ওকেও করতে হবে, সবাইকে তো একটু সাহায্য করবেন, এইটুকুই আমাদের আবেদন আপনাদের কাছে, অনুরোধ আর কি। তো আজকের ভিডিও এই অবধি সমাপ্ত করতে হবে। তো ওকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে এতটা সময় দেওয়ার জন্য আমাদেরকে। আমাকেও এখানে এরকম ভাবে ডাকার জন্য অনেক ধন্যবাদ। আমি আমার প্রথম পডকাস্ট ভিডিও, এটা পডকাস্ট কি, ক্যামেরার সামনে আমার প্রথম এরকম ভাবে একটা কোনো কিছু বলা, এবং সেটা আমার কাজ নিয়ে। এটা হচ্ছে সব থেকে একটা ভালো লাগার বিষয়, যে প্রথম ভিডিওটা আমার কাজ নিয়ে হচ্ছে। তো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যারা ভাবছো যে এই পড়াশোনা বা ওই চত্বরটা থেকে বেরিয়ে এই কাজের মধ্যে ঢুকবে, আমি আবার বলবো পথ কিন্তু মসৃণ নয়। অবশ্যই ধাক্কা খেতে এগোতে হবে। আমার কথাগুলো যদি একটু মনে হয় যে না আমাদের একটু ইন্সপায়ার করেছে, সেটাই আমার ভালো লাগা, সেখানেই আমার সফলতা এই চ্যানেলে এসে এই ইন্টারভিউ মতন ব্যাপারটা দেওয়ার। তো যদি ভালো লাগে, দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সবথেকে বড় কথা সাবস্ক্রাইব করে দেবে। অনেক ভালো ভালো ভিডিও কন্টেন্ট তোমরা পাবে, এটুকু আমার দাদার উপর ভরসা আছে, কারণ
দাদা ভালো মানুষ। দাদা দাদা ঠিক আছে, নমস্কার। তো অনেক বুদ্ধি, অনেক ভালো মানুষ, ঠিক আছে। এগুলো কেটে দেওয়া হবে সব। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই, আবার পরের পর্বের জন্য অপেক্ষায় থাকি। নমস্কার। নমস্কার।